আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের যে প্রশ্নপত্র ছিল। আহ, এটা নিয়ে আসছি। সবাইকে বলি যে আমার এই চ্যানেলের ভিতর অনেকগুলা ভিডিও আছে, টোটাল 150টা ভিডিও আছে। টোটাল আমি 40টার মতো ভিডিও আমি হয়তো পাবলিক করে দিয়েছি, বাকি ভিডিওগুলো আমি প্রাইভেট রেখেছি। সেই সবগুলো ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে 100 টাকা ফি দিতে হবে। 100 টাকা ফির মাধ্যমে তোমরা সবাই সবগুলো ভিডিও দেখতে পারবে, অর্থাৎ 150টা ভিডিও দেখতে পারবে। তো অতিরিক্ত কথা বলবো না, চলো আমরা ভিডিওটা শুরু করে দেই। আজকে সমাধান করব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21-22 শিক্ষাবর্ষে। আর একটা কথা হচ্ছে, সবগুলা ভিডিও কিন্তু আমি সবগুলা হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে খুঁটিনাটি সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারো, যারা ভিউয়ার আছো তারা তো নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কিভাবে পড়ানোর চেষ্টা করি। যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখো, আর না লাগলে পরে দেখার দরকার নাই। আর যদি অতিরিক্ত ভালো লাগে অর্থাৎ বা উপকারের মনে হয় তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এতে আমার একটু উপকার হবে। ঠিক আছে, চলো শুরু করে দেই। দেখো, প্রথমে আমরা পদার্থবিজ্ঞান দিয়ে শুরু করব। পদার্থবিজ্ঞানের প্রশ্নটা হচ্ছে, প্রথমটা হচ্ছে বলে রাখি, প্রথমে পদার্থবিজ্ঞান, পরবর্তীতে রসায়ন এবং সর্বশেষে আমরা গণিত অংশটি সমাধান করব। ঠিক আছে, খেয়াল করো। 1 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? 1 নম্বর প্রশ্নটা আমাদের বলছে, একটা ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ I দ্বারা প্রকাশ করা হয়। ওই ব্যাটারির তড়িৎ চালক বল এর দুই প্রান্তের বিভব পার্থক্য সমান। অর্থাৎ আমাদের তড়িৎ চালক বল এবং বিভব পার্থক্য সমান হতে হবে, এটা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎচালক শক্তি আমরা সূত্র কি জানি? ভি প্লাস আই আর। ঠিক আছে, এখন যদি এই ই সমান ভি হতে চায়, অর্থাৎ এই শর্তটা মানতে চাই, তাহলে আই আর কি হতে হবে? জিরো হতে হবে। তার মানে কি হয়, আই সমান জিরো অথবা আর সমান রোধ আর সমান জিরো হতে হবে। তাহলে এই দুটা শর্তের একটা, যে কোনো একটা শর্ত মানলেই কিন্তু আমাদের আহ মানে হয়ে যাবে, তড়িৎচালক শক্তির মান দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারছো, আমাদের সূত্র হচ্ছে আহ তড়িৎচালক শক্তির সূত্র হচ্ছে ই সমান ভি প্লাস আই আর। এখন বলছে যে আহ এখানে কি বলছে, ওই ব্যাটারি তড়িৎচালক বল এর দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, অর্থাৎ আমাদের ই সমান ভি হতে হবে। তাহলে ই সমান যদি ভি হতে হয় তাহলে আই আর সমান জিরো হতে হবে, অর্থাৎ শুধুমাত্র আই সমান জিরো হলেও হবে। ঠিক আছে, দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলছে। 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো, বলছে হচ্ছে একটা ব্রিজ রেকটিফায়ার বর্তনীর ইনপুট সংকেতের কম্পাঙ্ক, ইনপুট সংকেতের কম্পাঙ্ক অর্থাৎ হচ্ছে গিয়ে আমাদের এফ ইন আই হচ্ছে আমাদের 50 হার্জ, এবং হচ্ছে আমাদের আউটপুট সংকেতের কম্পাঙ্ক জানতে চাইছে। আউটপুট হচ্ছে ও এফ ও দ্বারা প্রকাশ করলাম, এটা সমান হার্ট। আমরা ইনপুট এফ আই সমান হচ্ছে টু এফ নট, এটা সরি 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 টু এফ আই সমান হচ্ছে গিয়ে এফ ও, অর্থাৎ হচ্ছে গিয়ে আউটপুটের কম্পাঙ্ক। আউটপুটের কম্পাঙ্ক হচ্ছে গিয়ে ইনপুট কম্পাঙ্কের দ্বিগুণ। তাহলে ইনপুট কম্পাঙ্ক কত? 50 দেওয়া আছে, তাহলে এটার দ্বিগুণ হচ্ছে গিয়ে 100 হার্জ। এটাই আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, এটাই আমাদের সঠিক উত্তর, মনে রাখবা এই প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নটা খেয়াল করো, কি বলছে, বৃষ্টির একটি বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত হয়। বড় ফোঁটাটির তুলনায় ছোট ফোঁটাগুলির সমষ্টিগত ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, খেয়াল করো, বৃষ্টির ফোঁটা চিন্তা না করে তুমি একটা বড় ফুটবল মনে করো। বড় ফুটবলটাকে ভেঙে মানে ছোট ছোট অনেকগুলো টেনিস বলের মতো বানাইলাম। তাহলে কি এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে? কারণ বড় ব্যাসার্ধ, ধরো এই যে আমি একটু আঁকায় দেখাই। এই ধরো বড় একটা ফুটবল আছে, এটাকে যদি এটার ভিতর ধরো এই যে ছোট ছোট করে আমরা বল বানাইলাম এতগুলা। ঠিক আছে, এতগুলা বল বানাইলাম। এখন এইখানে দেখো, এটার পৃষ্ঠ কত বড়, তাই না? আর এটার পৃষ্ঠে একটারই বড়, ঠিক আছে, কিন্তু একটার এত বড়, কিন্তু এতগুলা পৃষ্ঠ যদি তুমি যোগ করতে থাকো তাহলে অবশ্যই তুমি বড় ফুটবলের চেয়ে ছোটগুলার সমষ্টিটা বেশি পাবা। ঠিক আছে, তাই বড় ফোটার চেয়ে ছোট ফোটার সমষ্টিগত ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি কণার মোট শক্তি এর স্থির ভর শক্তির দ্বিগুণ। তাহলে আমাদের কণার মোট শক্তি সমান কি জানি? এমসি স্কোয়ার। আর স্থির ভর শক্তির কি জানি? আমরা এম নট সি স্কোয়ার, এটাই তো জানি।
এখন বলছে হচ্ছে মোট শক্তি স্থির ভর শক্তির দ্বিগুণ। তাহলে মানে এই যে টু এম নট সি সি স্কোয়ার বলছে, তাই না? তাহলে আমাদের বলছে হচ্ছে কণাটি দ্রুতি, অর্থাৎ হচ্ছে আমাদের ভি বের করতে বলছে, ভি সমান হোয়াট, এটা আমাদের বের করতে বলছে। এখন খেয়াল করো, সি স্কোয়ার উভয় পাশে কাটা দিলাম। এই এম সমান আমরা কি জানি, এম নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাই তো জানি, তাই না? আর হচ্ছে এখানে কি লিখতে পারি, টু এম নট, ঠিক আছে, টু এম নট। তাহলে আমরা এই এম নট বাদ দিলাম, তাহলে উভয় পাশে আমরা স্কোয়ার করে দিলাম, তাহলে ওয়ান বাই বি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান হচ্ছে আমাদের ফোর আসে। তাহলে বি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর, এটা লেখা যায়। তাহলে এটা সমান কি হয়, থ্রি বাই ফোর। অতএব ভি সমান আমরা লিখতে পারি থ্রি বাই ফোর সি স্কোয়ার, এর উপর রুট ওভার, যেহেতু ভি স্কোয়ার আছে তাহলে অপর পাশে দিলে কি রুট ওভার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে থ্রি বাই রুট থ্রি বাই টু সি, এটা আমাদের সঠিক উত্তর হবে। দেখো এটা এটা কোথায় আছে, খ নাম্বার আছে। অর্থাৎ খেয়াল করো, আমাদের বলছে মোট শক্তি, আহ, মোট শক্তি এর স্থির ভর শক্তির দ্বিগুণ, তার মানে মোট শক্তি হচ্ছে এম সি স্কোয়ার, স্থির ভর শক্তি হচ্ছে আমাদের এম নট সি স্কোয়ার, এটার দ্বিগুণ। পরবর্তীতে এম সমান আমরা সূত্র জানি, এম নট বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে বেগ আমাদের এটা আসে, ঠিক আছে। 4-5 নাম্বার প্রশ্নটা আমি কিন্তু রিটেন প্রশ্নগুলো সমাধান করে দিব, বুঝতে পারছো? রিটেন প্রশ্নগুলো সমাধান করে দিব। খেয়াল করো, এম ভরের একটি বস্তু একটি অনুভূমিক স্প্রিং এর সাথে সংযুক্ত আছে, ঠিক আছে। বস্তুটি স্প্রিংটি এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। মনে করো এই যে এখানে একটা স্প্রিং আছে, এটার সাথে আবার এম ভর একটা বস্তু লাগানো আছে, ঠিক আছে। এই স্প্রিংটি এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো, টি পর্যায়কাল নিয়ে ঘর্ষণবিহীন তলে স্পন্দিত হতে থাকলো। যদি বস্তুটির ভর ফোর এম করা হয়, তাহলে এই বস্তুটার ভর পরবর্তীতে আমাদের ফোর এম করছে, মানে আরো যোগ করছে, আহ করা হয়, তবে নতুন পর্যায়কাল কত? তাহলে আদি পর্যায়কাল টি ওয়ান সমান আমাদের কত ছিল, টি। তাহলে আমাদের নতুন পর্যায়কাল টি টু সমান হোয়াট, এটা জানতে চাইছে। এখন আমরা সূত্র কি জানি, টি সমান টু পাই রুট ওভার এম বাই কে, তাই না? কে হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। তাহলে আমরা টি সমানুপাতিক লিখতে পারি রুট ওভার এম। অতএব টি ওয়ান বাই টি টু সমান রুট ওভার এম ওয়ান বাই এম টু, ঠিক আছে। তাহলে আমাদের টি ওয়ান কত, টি ওয়ান হচ্ছে আমাদের টি টু আমাদের বের করতে বলছে, সমান রুট ওভার এম ওয়ান কত, এম ওয়ান তো হচ্ছে এম, আর হচ্ছে এম টু কত, এম টু হচ্ছে ফোর এম, পরবর্তীতে ফোর এম করা হয়েছে বুঝতে পার। তাহলে এম এম কাটা গেল, তাহলে ওয়ান বাই ফোর কে রুট করলে পর কি হয়, ওয়ান বাই টু হয়। অতএব টি টু সমান কি হয়, টু টি, ঠিক আছে। টি টু সমান টু টি, এটা আমাদের সঠিক উত্তর। দেখো এটাই আছে। 6 নম্বর, 6 নম্বর প্রশ্নটা কি বলছে, খেয়াল করো। 6 নম্বর এই প্রত্যেকটা ভিডিও কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ চ্যানেলে পেয়ে যাবা, বুঝতে পারছো? কোশ্চেন ব্যাংক সলভ, এই যে দেখো লোগো দেখো, এই চ্যানেল, এই লোগোধারী যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা। একটি থ্রি মানের ভেক্টরকে একটি ফোর মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না। দেখো, একটা থ্রি মানের ভেক্টর আছে, ধরো এটা হচ্ছে থ্রি মানের ভেক্টর, আর একটা ভেক্টর ধরো হচ্ছে এইদিকে আছে ফোর মানের ভেক্টর, ঠিক আছে। এখন এদের লব্ধি ভেক্টর অবশ্যই এদের মাঝখান দিয়ে যাবে। এই কথাটার অর্থ হচ্ছে এদের লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান হবে হচ্ছে এদের যোগফল, অথবা সর্বনিম্ন মান হবে হচ্ছে এদের বিয়োগফল। কিন্তু যেটা হবে এই দুটার মাঝখানে, অর্থাৎ লব্ধি ভেক্টর আর হবে হচ্ছে আহ 4+3, এটার সরি এটার ছোট অথবা সমান। আর এর লব্ধি ভেক্টর হবে হচ্ছে এটার চেয়ে, আমি একটু বোঝাচ্ছি, একটু ওয়েট করো। মানে একটা লব্ধি ভেক্টর বলছে হচ্ছে, একটা ভেক্টর দেওয়া আছে থ্রি, আর একটা আরেকটা ভেক্টর দেওয়া আছে আমাদের ফোর, ঠিক আছে। আরেকটা ভেক্টর দেওয়া আছে ফোর। এখন এই দুটার লব্ধি ভেক্টর কোনটি হবে না, ঠিক আছে। এখন মানে এই দুটা ভেক্টরে থ্রি আর ফোর ভেক্টরের লব্ধি হবে হচ্ছে, হয় এদের দুটার যোগফলের সমান অথবা তার চেয়ে ছোট, অথবা এই দুটার বিয়োগফলের সমান অথবা তার চেয়ে বড় হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই দুটা যোগফল কত আমাদের 7, আর এই দুটার বিয়োগফল 1, তার মানে এদের লব্ধি ভেক্টর 7, 1 থেকে 7-এর ভিতর হবে। তাহলে 1 থেকে 7-এর ভিতর কত আছে, 1, 3, 5, এই তিনটা আছে, কিন্তু শূন্য কিন্তু নাই। তাই শূন্য এদের লব্ধি ভেক্টর হবে না, বুঝতে পারছো? মানে এই 1 থেকে 7-এর ভিতর এদের যোগফল আর বিয়োগফলের মধ্যবর্তী না থাকলে সেটা কিন্তু হবে না লব্ধি ভেক্টর।
একটি রাবার ব্যান্ডকে টেনে এক্স পরিমাণ দৈর্ঘ্য করলে রাবার ব্যান্ডে সৃষ্ট প্রত্যাবর্তী বল হবে হচ্ছে এফ সমান এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। অর্থাৎ এই যে ধরো এটা একটা রাবার ব্যান্ড আছে, এই রাবার ব্যান্ডকে যদি আমি টেনে এক্স পরিমাণ বড় করলাম, মানে এই পর্যন্ত নিয়ে আসলাম আর কি, তাহলে এক্স পরিমাণ বড় করছি, ঠিক আছে। এখন এই পর্যন্ত আনতে, এই জিনিসটা এইখান থেকে এই পর্যন্ত আনতে আমাদের হচ্ছে কতটুকু বল লাগবে? বল লাগবে হচ্ছে এফ এফ এটা হচ্ছে আমাদের প্রত্যাবর্তী বল, এটা সমান দেওয়া আছে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন বলছে এই এক্স সমান জিরো, মানে এটা হচ্ছে জিরো, আর এই পর্যন্ত আনছি এই এক্স সমান হচ্ছে আমাদের এল পরিমাণ। তাহলে প্রসারিত করতে সম্পন্ন কৃতকাজের মান কত? ঠিক আছে। তাহলে প্রত্যাবর্তী বলকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কিন্তু ইয়া পেয়ে যাব, কৃতকাজ পেয়ে যাব। তাহলে ইন্টিগ্রেশন ডাব্লিউ সমান আমরা ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স, আর এটার লিমিট কত? আমাদের শূন্য থেকে শুরু হয়েছে আর এক্স পর্যন্ত, অর্থাৎ হচ্ছে এল পর্যন্ত আমাদের লিমিট। তাহলে ইন্টিগ্রেশন অফ শূন্য থেকে এল, তাহলে এফ ডিএক্স, এফ সমান আমরা পাই হচ্ছে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ডিএক্স, ঠিক আছে। এটা সমান আমরা এখন এটাকে ইন্টিগ্রেশন করবো, এ এক্স কে ইন্টিগ্রেশন করলে এ এক্স স্কোয়ার বাই টু, যারা ইন্টিগ্রেশন করছো তারা একদমই বেসিক জানো এটা, বি এক্স কিউব বাই থ্রি, ঠিক আছে। তাহলে এদের লিমিট হচ্ছে এল জিরো, তাহলে লিমিটটা বসাই দেই। তাহলে এ এল স্কোয়ার বাই টু প্লাস বি এল কিউব ডিভাইডেড বাই থ্রি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লিমিট। তাহলে এটা, সরি, এটা হচ্ছে আমাদের কৃত কাজ। তাহলে দেখো এটা আমাদের ঘ নাম্বার অপশনটাতে উত্তর দেওয়া আছে। এরপরের প্রশ্নটা ৮ নম্বর। কোশ্চেন গুলো বেশ সহজ, মানে ভালো ভালো প্রশ্ন করছে। এতটা কঠিন প্রশ্ন এরা করে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো কখনো খুব কঠিন প্রশ্ন করে না, আবার খুব সহজ প্রশ্ন করে না, অর্থাৎ তোমার প্র্যাকটিস থাকা লাগবে। আর সব থেকে বড় কথা, কোশ্চেন ব্যাংক সলভ যদি করো, ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেনের রিপিট হয় না, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন অ্যাভেলেবল রিপিট হয়। ওগুলা সলভ করলে ওই শুধুমাত্র যে ওইগুলা শিখলা তা তো না, ওর সাথে আরো ২-৪টা কোশ্চেন শিখতে পারবা। তো অ্যাভেলেবল, মানে এই সবকিছু মিলে যদি তুমি ভালো একটা প্রিপারেশন থাকে তুমি চান্স পেয়ে যাবা। আর যদি তুমি একান্তই নিজে থেকে ভালো পারো, ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে তো এই ভিডিওগুলো তোমাদের দেখার প্রয়োজন নেই। এই ভিডিওগুলো শুধু তাদের দেখার প্রয়োজন যারা আর কি খুব কম কষ্টে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায়। তবে দেখো সবারই যার ভালো লাগে দেখবা, না লাগলে দেখবা না। ও আরেকটা কথা, তোমরা যে বাকি ১০০টা ভিডিও দেখার যে, যদি দেখতে চাও যে কিভাবে দেখবো, ১০০ টাকা কিভাবে পেমেন্ট করব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করো, 07493172888, ঠিক আছে। এই নাম্বার থেকে আমি কল দিয়ে কথা বলবো, কথা বলে তোমাদের সাথে, আমার অনেকে সাবস্ক্রাইব আছে, মানে যে প্রাইভেট ব্যাচে অনেক, মানে প্রাইভেট ব্যাচ বলতে কি, প্রাইভেট গ্রুপে অনেকে সাবস্ক্রিপশন নিছে, তাদের সাথে তোমাদের অ্যাড করে দিব, ঠিক আছে, তাদের সাথে তোমাদের অ্যাড করে দিব। তোমরা এই নাম্বারে আগে টাকা পাঠাবো না, এই নাম্বারে আমার সাথে আগে ফোন দিয়ে মেসেজ করবা, মেসেজ করার পর আমি মেসেজ একদিনের ভিতর যদি আমি রিপ্লাই না করি তাহলে আমাকে ফোন দিবা, এই নাম্বারে সমস্যা নেই। তোমরা একদিনের ভিতর রিপ্লাই না করলে ফোন দিবা, তারপর হচ্ছে আমি তোমাদের টাকা পাঠানোর কথা বলবো এবং তোমাদের জিমেইল আইডিটা নিয়ে আমি অ্যাড করে দিব। ক্লিয়ার? তবুও আরেকটা কথা বলে রাখি, এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার দ্বারা কেউ কোনো কথা বললে এই ভিডিওর সাথে, তাহলে প্রতারিত হবা। সো এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারের মাধ্যমে আমি কারোর সাথে যোগাযোগ করি না। একটি ইলেকট্রনকে বিভব পার্থক্যের মধ্যে রাখলে ইলেকট্রনের বেগ ভি ও প্রযুক্ত বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক লেখো। এখন আমরা একটা নিবৃত্তি বিভব পড়ছি না, নিবৃত্তি বিভব সমান আমরা কি জানি, ইভি, সরি, নিবৃত্তি বিভব সমান জানি হচ্ছে ই ভি সমান হচ্ছে এটা সমান লেখা যায় হাফ এম বি স্কয়ার। ইলেকট্রনের বেগ যদি স্মল ভি হয়, তাহলে আমাদের স্মল ভি সমান কি পাওয়া যায়, টু ই ভি ডিভাইডেড বাই এম, তার উপর রুট। তো এটাই তো চাইছে, এটা দেখো খ নাম্বার আছে, সহজ প্রশ্ন না? সহজ প্রশ্ন। ৯ নম্বর প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট, এই সূত্রটা কেউই পড়ো নাই আমার বিশ্বাস, এই সূত্রটা কেউই পড়ো নাই, বইতে আছে কিন্তু পড়ি না আমরা। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় টানা ৩ বছর এই একই প্রশ্ন দিয়ে প্রশ্ন দিয়েছে, এমনকি রিটেনও দিয়েছে। ই শক্তি বিশিষ্ট একটি কণার ভরবেগ কত? দেখো আমরা শক্তি ই সূত্র জানি হচ্ছে রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট সি টু দি পাওয়ার ফোর, এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর, এটা হচ্ছে আমাদের সূত্র। এটা হচ্ছে কেন আমাদের স্থির স্থির নিশ্চল
শক্তির নিশ্চল ভরের ক্ষেত্রে আমাদের গতিশক্তির সূত্র এটা। তাহলে আমরা এখান থেকে আমাদের বলছে হচ্ছে শূন্য ভর মানে কি এম নট আমাদের জিরো, ঠিক আছে। তাহলে আমাদের গতিশক্তি বের করতে বলছে, ভরবেগ বের করতে বলছে, ভরবেগ পি সমান হর, আর সি হচ্ছে আলোর বেগ। তাহলে ই সমান আমরা লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এইটুকু তো জিরো হয়ে যাবে, তাহলে জিরো। তাহলে ই সমান লেখা যায় পি সি, অতএব ভরবেগ পি সমান লেখা যায় হচ্ছে ই ডিভাইডেড বাই সি। সহজ প্রশ্ন না? এটাই আমাদের জানতে চাইছে, ঠিক আছে, এটাই আমাদের জানতে চাইছে। তারপরে বলছে একটি রান্নাঘরের দেয়াল, সিলিং এর মেঝে তাপীয় অন্তরক পদার্থ দ্বারা তৈরি। রান্নাঘরে একটা সামান্য রেফ্রিজারেটরের দরজা খুলে তা চালু রাখা হলে রান্নাঘরের তাপমাত্রা কি হবে? খেয়াল করো। এই মনে করো একটা রান্নাঘর, আমার রুমটা একটা রান্নাঘর। চারপাশে মানে এমন ভাবে আটকানো আছে যেন বাইরে থেকে কোনো তাপ ভেতরেও আসবে না, আবার ভেতর থেকে কোনো তাপ বাইরেও যাবে না, ঠিক আছে। এখন এই আমার রুমের ভিতরে একটা ফ্রিজ আছে, এক কর্নারে বা যেখানে থাকুক একটা ফ্রিজ আছে। এই ফ্রিজের দরজাটা আমরা খুলে দিয়ে রাখলাম, মনে করো আধা ঘন্টা, 1 ঘন্টা, 2-3 ঘন্টা আমরা খুলে রাখলাম। তাহলে ঘরের তাপমাত্রাটা কি হবে? আমরা অনেকে ভাববো যে সাধারণ সেন্সে দিব যে ঘরের তাপমাত্রা ঠান্ডা হবে। অ্যাকচুয়ালি নট, আমাদের ধারণা ভুল। ঘরের তাপমাত্রা ঠান্ডা হবে না, ঘরের তাপমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ ঘর গরম হয়ে যাবে। কেন? ফ্রিজ আর এসি দুটা আলাদা জিনিস, একটা আর একটা বিপরীত। এসি একটু বলি 1 মিনিটের ভিতর। এসি হচ্ছে আমাদের বাইরে থেকে ঠান্ডা আবহাওয়াটা ভিতরে প্রবেশ করে আমাদের রুমকে ঠান্ডা করে, ঠিক আছে। আর ফ্রিজ করে হচ্ছে ফ্রিজের ভিতর যে খাবারটা রাখলাম, সবজিটা রাখলাম, এইটার ভিতর থেকে যে আমাদের গরম বাতাসটা, মানে গরমের কারণে কিন্তু জিনিসগুলো পচে যায়, এটা তো মানো, গরমের কারণে জিনিস পচে যায়। এই খাবারের ভিতর যে গরম আবহাওয়াটা আছে, গরম তাপটা আছে, এই তাপটা ফ্রিজ শুষে নেয়, কম্প্রেসর শুষে নেয়। শুষে নিয়ে সেটা কি করবে? ও কি ধরে রাখবে? না, সে ছেড়ে দেয়। কোথায় ছাড়বে? পরিবেশে ছেড়ে দেয়। ফ্রিজ আমার রুমের ভিতর আছে, তাহলে ফ্রিজের সাপেক্ষে ওর পরিবেশ কোনটা? আমার রুম। তাহলে ও ওই খাবার থেকে তাপটা, অর্থাৎ গরম তাপটা শুষে, কম্প্রেসর দিয়ে শুষে নিয়ে আমার রুমের ভিতর ছেড়ে দিবে। আমার রুম কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। কারণ কি? আমার রুম থেকে তো আর তাপ বাইরে যেতে পারতেছে না, আমার রুম গরম হয়ে যাবে। এইভাবে আমরা বলতে পারি, যদি ফ্রিজ আমাদের রুমে থাকে তাহলে আমাদের ঘর আরো গরম, উত্তপ্ত হয়ে যাবে, গরম হয়ে যাবে। আশা করি আমি খুবই ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি এই জিনিসটা। অনেকে বোঝো না, আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে ভাইয়া? তবুও যদি সমস্যা থাকে, যে কোনো প্রশ্নের সমস্যা থাকলে আমাকে ইনবক্স করবা, আমাকে কমেন্ট করে জানাবা। একটা একটি প্রত্যাবর্তী চক্রাকার প্রক্রিয়ার এক চক্রের পরে নিচের কোনটি শূন্য নাও হতে পারে, মানে কোনটা শূন্য হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। এখানে ইউ অন্তস্থ শক্তি, পি চাপ, ডাব্লিউ সিস্টেম দ্বারা কৃত কাজ, এস হচ্ছে এন্ট্রপি। খেয়াল করো, এটা খুবই সহজ। আমাদের হচ্ছে ডেল ইউ, সেটা কি আমাদের শূন্য হতে পারে না? যদি আমরা তাপ প্রদান করা বন্ধ করে দেই, এই যেমন এই রুমের ভিতর আমি তাপ দিলাম না, তাহলে কি এই রুমের ভেতর কি অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে? শক্তি বৃদ্ধি পাবে না। অথবা ভাতের পাতিলে আমি চাউল দিয়ে রেখে দিলাম, নিচ থেকে গ্যাসের তাপ দিচ্ছি না, ভাত কি ফুটবে? ভাত ফুটবেও না, মানে চাল ফুটবে না, ভাত রান্না হবে না। তার মানে অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে না, অন্তস্থ শক্তি জিরো হতে পারে। আবার পি, যদি আমি চাপ প্রদান না করি তাহলে আমাদের ডেল পি কি শূন্য হবে। তারপর হচ্ছে ডেল এস, এটা তো এমনি জানো যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় ডেল এস শূন্য থাকে, এন্ট্রপি শূন্য থাকে, এটা তার বলার প্রয়োজনই নাই। এখন শুধুমাত্র কৃত কাজ, যদি আমরা তাপ প্রদান করি আর না করি, কৃত কাজ মানে এমন একটা জিনিস, এটার মানে শূন্য হতেও পারে, নাও হতে পারে, বুঝতে পারছো? যেহেতু বাকি তিনটা হবে না, তার মানে কৃত কাজের এটা হয়ে যাবে। ক্লিয়ার? এরপরের প্রশ্নটা, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো। পর্দার প্রতি এক পর্দার প্রতি একক একটু আমি লিখি। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো। তার মানে A1 সমান হচ্ছে আমাদের এ ছিল, আর A2 সমান হচ্ছে আমাদের 2A হইলো, ঠিক আছে। এখন পর্দার প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতেন, তার মানে কি ডেল X1 আর ডেল X2 স্থির থাকবে, মানে একই থাকবে। চির হতে পর্দার দূরত্ব কিভাবে পরিবর্তন হবে? তার মানে D1 সমান আমরা হলে D2 সমান আমাদের হোয়াট, এটা আমাদের জানতে চাইছে, ঠিক আছে। তাহলে আমরা ডেল X1 সমান আমরা কি জানি? ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, ঠিক আছে। এখন ডেল X2 সমান আমরা কি জানি? ল্যামডা ডি ডি টু বা হ্যাঁ, ল্যামডা D2 ডিভাইডেড বাই
টোয়াইসে কেন টোয়াইসে? এই যে আমাদের পরবর্তীতে দ্বিগুণ করছি তাহলে টোয়াইসে। এখন এইটার সমানই তো আমাদের এইটা, এই দুটা কি সমান না? দুটো সমান, তাহলে আমরা লিখতে পারি ল্যামডা ডি বাই ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে এ এ কাটা গেল, এই ল্যামডা ল্যামডা কাটা গেল, তাহলে ডি টু সমান কি আসলো? তাহলে টু ডি আসলো। তাহলে এটাই তো আমাদের সঠিক উত্তর হবে। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্নটা খেয়াল করো। একটি সুতার এক প্রান্তে একটি বস্তুকে বেঁধে উলম্বভাবে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ, আচ্ছা খেয়াল করো, উলম্বভাবে ঘোরানো বলতে এই যে এইভাবে, আমরা এইভাবে ঘুরতেছি এইভাবে। ফ্যান যেভাবে ঘুরতেছে এইভাবে না, মানে ফ্যানটাকে যদি তুমি খাড়া করে দাও, ফ্যানটা তো এইভাবে ঘুরতেছে এইভাবে ঘুরতেছে, ফ্যানটাকে তুমি খাড়া করে দিলা এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরবে। তাহলে এইভাবে ঘুরলে সর্বোচ্চ বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ দেওয়া আছে √3 g r। এখন বৃত্তের সর্বনিম্ন আর সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের অনুপাত। আমি একটু চিত্রটা আঁকাই। এ হচ্ছে আমাদের একটা বৃত্ত, উলম্ব বরাবর। এইখানে আমাদের বেগ দেওয়া আছে কত? বেগ দেওয়া আছে হচ্ছে আমাদের বি সমান √3 g r। ঠিক আছে, 3 g r। এখন এটা আমাদের সর্বোচ্চ বিন্দু এ, আর এটা আমাদের সর্বনিম্ন বিন্দু বি। এখন এখানকার টান টি সমান আমরা জানি, এ বিন্দুতে টান টি সমান আমরা জানি হচ্ছে mv² ডিভাইডেড বাই আর প্লাস mv² ডিভাইডেড বাই আর প্লাস, দুঃখিত, সর্বোচ্চ বিন্দুতে আমাদের টানের সূত্র হচ্ছে mv² বাই আর মাইনাস mg। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বিন্দুতে টানের সূত্র। তাহলে এম ভি কত আমাদের √3 g r দেওয়া আছে, তার মানে এটা আমরা লিখতে পারি থ্রি জি 3 g r ডিভাইডেড বাই আর মাইনাস mg। তাহলে এটার ক্যালকুলেশন করলে আমাদের কি হয়? আর আর কাটা গেল, তার মানে 3 mg মাইনাস mg। তাহলে এটা সমান কি লেখা যায়? 2 mg। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বিন্দুতে টান, মানে এটি। ঠিক আছে, এখন আমরা এবি সর্বনিম্ন, সরি বিটি সর্বনিম্ন বিন্দুতে টান, এই যে এইখানে আমাদের টান কত হবে? এইখানকার টান হবে হচ্ছে mv² ডিভাইডেড বাই আর প্লাস mg। ঠিক আছে, প্লাস mg। দেখো কিভাবে, এইখানে সমান আমরা m/r লিখলাম, কিন্তু এইখানকার বেগ আর এইখানকার বেগ তো আমাদের সেম হবে না। এইখানকার বেগ v² সমান আমরা কি জানি? u² প্লাস 2gh, এটাই তো জানি, প্লাস mg। তাহলে আমি একটু ইয়া করে নেই, এটা সমান লেখা যায় হচ্ছে এম ডিভাইডেড বাই আর। ইউ স্কোয়ার মানে কি? এই যে আদি বেগ √3 g r। তাহলে এটা স্কোয়ার করলে পরে কি হয়? 3 g r প্লাস, সরি 3 g r প্লাস 2gh। 2gh মানে কি? 2g, আর h মানে কতটুকু? h মানে কতটুকু একটু খেয়াল করো। আমাদের এইখান থেকে আমাদের এই পর্যন্ত আসছে, তার মানে আমাদের কতটুকু আসলো? টোটাল 2r পর্যন্ত আসলো না? বেশের সমান আসলো, তার মানে 2r। তাহলে h সমান 2r লেখা যায় প্লাস mg। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হয়? এটা ক্যালকুলেশন করলে আর আর কাটা গেল, এখানকার আর কাটা গেল, তাহলে 3 আর 4 কত? 7। 7 আর এখানে 1 কত? 8 mg। তাহলে আমাদের এ টি ডিভাইডেড বাই বি টি চাইছে, তাহলে আমাদের উপরে ছিল হচ্ছে 2 mg, এটি ছিল হচ্ছে 2 mg, আর বিটি হচ্ছে কেন আমাদের 8 mg। প্রশ্নটা সহজ, আমি আরেকবার বুঝাচ্ছি, খেয়াল করো। তাহলে এটা আমাদের 1/4, অর্থাৎ 1:4 উত্তর হবে। দেখো এটাই আমাদের উত্তর আছে। ঠিক আছে, আমি একটু আরেকবার বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের, খেয়াল করো। আমাদের একটা উলম্ব সুতা দিয়ে আমাদের একটা বস্তু ঘোরানো হচ্ছে, এই দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে। এইখানে আমাদের বলছে হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে আমাদের একটা বেগ দেওয়া আছে ভি সমান √3 g r। আর আমাদের এবার বলছে যে এই আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাহলে 2r সমান আমাদের ব্যাস, এইটুকু মনে রাখো। তাহলে আমাদের সর্বোচ্চ বিন্দুতে এটি টান এটি, আর সর্বনিম্ন বিন্দু হচ্ছে বিটি টান বিটি, এই দুটার অনুপাত চাইছে। তাহলে আমরা সর্বোচ্চ বিন্দুতে টান হচ্ছে এটি সমান হচ্ছে টি সমান mv² বাই আর মাইনাস mg। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা ভির মান বসাই দিলাম √3 g r, ক্যালকুলেশন করলে 2 mg হয়। এখন আমরা সর্বনিম্ন বিন্দুতে টান বের করব, বিটি সমান mv² ডিভাইডেড বাই আর প্লাস mg। এইখানে কিন্তু আমাদের প্লাস হবে, প্লাস mg হবে। ঠিক আছে, কিন্তু এইখানকার তো বেগ আর এইখানকার বেগ তো এক না, এটা পার্থক্য। এটা হচ্ছে আমাদের আদি বেগ, আর এটা হচ্ছে আমাদের শেষ বেগ, তাই না? তাহলে v² সমান লেখা যায় u² প্লাস 2gh সমান প্লাস mg। তাহলে এই
ইউ তো হচ্ছে গিয়ে আমাদের রুট ওভার 3 GR, তাহলে এটা বসাই দিলাম। আহ, বসালে পরে রুট ওভার 3 GR স্কোয়ার করলে 3 GR হয়, প্লাস 2G ইন্টু এইচ কতটুকু, এইখান থেকে বস্তুটা এখানে আসছে, তার মানে কি 2R পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তাহলে এইচ সমান আমরা 2R লিখতে পারি, প্লাস mg, এটা ক্যালকুলেশন করলে আমাদের 8 mg হয়। তাহলে এই দুটার অনুপাত হচ্ছে 1/4। ক্লিয়ার? সহজ ছিল কিন্তু। 6 ওহম এবং 12 ওহম মানের দুটি রোধ সমান্তরালে যুক্ত আছে। একটি সমান্তরাল সংযোগকে 4 ওহম মানের এবং একটি এই সমান্তরাল সংযোগকে 4 ওহম মানের এবং 24 ভোল্ট ব্যাটারির সাথে সিরিজে সংযুক্ত করা হলো। উক্ত সংযোগে 6 ওহম রোধের ভিতরে তড়িৎ প্রবাহ কত? আমি একটু চিত্রটা আঁকা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রোধ, এটা হচ্ছে আমাদের 6 ওহম রোধ, আর এটা হচ্ছে আমাদের কত ওহম রোধ, দাঁড়াও, এটা হচ্ছে আমাদের 12 ওহম রোধ, তাহলে এটা 6, এটা 12। এর সাথে আবার ফের কত ওহম রোধ যুক্ত করছে শ্রেণীতে? শ্রেণীতে যুক্ত করছে আমাদের 4 ওহম রোধ। পরবর্তীতে এর সাথে আমাদের একটা ভোল্ট লাগানো হয়েছে, বিভব পার্থক্য লাগানো হয়েছে, তড়িৎচালক শক্তি যেটা, সেটা হচ্ছে আমাদের 24 ভোল্টের। ঠিক আছে, এখন বলছে এই 6 ওহম রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ I6 সমান হোয়াট, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা তুল্য রোধ বের করি, তুল্য রোধ বের করলে এইখানকার তুল্য রোধ কি হবে? আরপি, মানে এই দুটার রোধের তুল্য রোধ হবে আরপি। আরপি সমান কি লেখা যায়? এই দুটার গুণফল ডিভাইডেড বাই যোগফল, তাহলে 6 গুণন 12 ডিভাইডেড বাই যোগফল 12 গুণন 12 যোগ 6, তাহলে 6 12 72, 72/18, 18 সমান 72/18 হলে 4 ওহম হয়। ঠিক আছে, 4 ওহম হয়। আর তাহলে আমাদের টোটাল আর এস কত হবে? এটা তো আমাদের শ্রেণী সংযোগ আছে, তাহলে আর এস সমান হচ্ছে আমরা লিখতে পারি এটার সাথে আরো 4 ওহম যোগ করলে পারে 8 ওহম হইলো। ঠিক আছে, আমাদের টোটাল বর্তনীর তুল্য রোধ আর এস সমান 8 ওহম। তাহলে আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহ আই সমান কি? আই সমান আমরা কি লিখতে পারি? আই সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই আর। তাহলে ভি ডিভাইডেড বাই আর এস, তাহলে ভি কত আমাদের 24 ওহম, আর কত, আর হচ্ছে আমাদের 8, তার মানে তড়িৎ প্রবাহ আই সমান 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তড়িৎ প্রবাহ আই সমান 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন I6 এর মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে? I6 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এটা হচ্ছে আমাদের বিপরীত রোধ, IR2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, অর্থাৎ আমরা R1 এরটা বের করতেছি, মনে করো এই যে R6 এরটা বের করতেছি, তাহলে R12 নিব রোধ, তাহলে I কত? I হচ্ছে 3, I12 কত? 12 ওহম ডিভাইডেড বাই এই দুটা রোধের যোগফল, তাহলে 6 যোগ 12 সমান কত হলো আমাদের? 3 12 কত? 36, 36 ডিভাইডেড বাই 18, 18 সমান হচ্ছে 2 অ্যাম্পিয়ার হয়। ঠিক আছে, এ সহজ প্রশ্ন। এরপরের প্রশ্নটা 21-22 এই প্রশ্নটা বেশ সহজ করছিল, অর্থাৎ এইচএসসি 22 ব্যাচের, এইচএসসি 21 ব্যাচের প্রশ্ন এটা। 6, আমাদের একটা দেওয়া আছে 6 টি স্কোয়ার ডিভাইডেড বাই 6 ডিএক্স স্কোয়ার প্লাস 100 x সমান 0, তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কত? মানে আমাদের ওমেগা চাইছে। তাহলে আমরা একটা সূত্র পড়ছি না, ডিটি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। দেখো এখানে কোনো ওয়ান বাদে কোনো কিছু ছিল না, তাহলে আমরা এই পুরোটাকে আমরা কি করব? 6 দ্বারা ভাগ করে এইটার সাথে আমরা মিলাবো। তো 6 দ্বারা ভাগ করলে এটা 6, এটা কত হয় আমাদের 25। ঠিক আছে, তাহলে ওমেগা স্কোয়ার আমরা সমান কত লিখতে পারি? এই দুটো সমীকরণ তুলনা করলে আমরা ওমেগা স্কোয়ার সমান লিখতে পারি 25। ঠিক আছে, তাহলে ওমেগা সমান আমাদের কত আসে? 5। ক্লিয়ার? এটা তো তোমরা সবাই পারবা, যারা এই অধ্যায়টা পড়েছো সবাই পারবা। এরপরের প্রশ্নটা বলছে হচ্ছে কোনো একটি বিন্দুতে ক্রিয়ারত 2 নিউটন এবং 2√2, এটা একটু লিখে নাও, টাইপ মিস্টেক, 2√2 নিউটন বলদের লব্ধি কত? 2√5 হলে তাদের মধ্যবর্তী কোণ কত? অর্থাৎ এইদিকে একটা বল আছে হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 2 নিউটন, আর এইদিকে মনে করো আর একটা বল আছে হচ্ছে আমাদের, এটা কত? 2√2 নিউটন। এখন এদের যে লব্ধি হয়েছে সেটা হচ্ছে আমাদের, এই লব্ধি হচ্ছে 2√5 নিউটন। ঠিক আছে, এখন এই বল দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা সমান হোয়াট, এটা আমাদের জানতে চাইছে। আমরা কি জানি? আর স্কোয়ার সমান জানি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, 2 পি কিউ কজ আলফা। আমাদের এই আলফাটা বের করবো, তাহলে আমরা আর স্কোয়ার সমান লিখতে পারি 2√5 লব্ধি আর এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2√2 এর উপর স্কোয়ার প্লাস
টু ইন্টু পি, পি হচ্ছে টু ইন্টু কিউ, কিউ হচ্ছে টু রুট টু ইন্টু কজ আলফা। তাহলে আমাদের এটাকে স্কোয়ার করলে আমাদের 20 হয়। কারণ কি, টু ফোর স্কোয়ার করলে 4, 4 আর রুট 5 কে স্কোয়ার করলে 5 হয়। তাহলে 4 আর 5, সরি আমি 40 লিখছি কেন, 20 হয়। বলছি 20, লিখছি 40। তাহলে এটা 4 প্লাস এটা কে স্কোয়ার করলে কি হয়, 4 দুগুণা 8, প্লাস এখানে কত, 4, 4 দুগুণা কত, 8, 8 রুট টু কজ আলফা। ঠিক আছে, তাহলে এই 4 আর 8 কত, 12, 12 আর এখান থেকে 20 কাটা দিলে কত হয়, আমাদের হাতে থাকে 8। তাহলে 8 সমান 8 রুট টু কজ আলফা। ঠিক আছে, এই 8 আর 8 কাটা গেলে পরে কজ আলফা সমান আমাদের থাকে হচ্ছে 1/√2। তাহলে 1/√2 হলে পরে আলফার মান কত হবে আমাদের, 45 ডিগ্রি। এটা তো জানা কথা। তাহলে এটা আমাদের শেষ। ঠিক আছে, এখন লিখিত আসো। আমি বলে রাখি, তোমরা লিখিতর জন্য যারা এখনো পড়ো নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিতর জন্য হচ্ছে পর্যাবৃত্ত গতি অধ্যায়টা আছে না, অষ্টম অধ্যায়, প্রথম বছর অষ্টম অধ্যায়। এই অধ্যায়টা মাস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা প্রতি বছর প্রশ্ন আসেই। এই অধ্যায়টা মাস্ট পড়বা, বুঝতে পারছো? নাও আসতে পারে, তবে হচ্ছে কি মানে প্রতি বছর আসে তাই আর কি বললাম। একটি বস্তু এই বিস্তারে সরল সন্ধিত গতিতে স্পন্দিত হচ্ছে, বস্তুটির কোন অবস্থানের জন্য এর গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে। তার মানে কি, 1 নম্বর প্রশ্নটা আমি মানে একটা বস্তু হচ্ছে কার এর বিস্তার কত, বিস্তার হচ্ছে আমাদের তাহলে বলছে হচ্ছে এর গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে। এর গতি মানে কি ভি, সর্বোচ্চ গতি মানে কি ভি ম্যাক্স, এটার অর্ধেক। তাই বলছে না শর্তটা। তাহলে ভি সমান কি জানি, ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমি যেভাবে লিখে দিচ্ছি এইভাবেই লিখবা। ওইখানে তোমার এই বাংলা কথার কোনো দাম নাই। বাংলা কথা দিয়ে যদি তুমি পৃষ্ঠা ভরো, মনে করো তোমার টাইম নষ্ট, তোমার কোনো পড়াশোনা মানে তোমার পড়াশোনার কোনো ভ্যালু আসবে না ওইখানে। দিন শেষে তোমার চান্স লাগবে, চান্স পেতে হবে। তুমি যদি ওইখানে বাংলা কথা লিখো, তুমি নাম্বার এক্সট্রা পাবা না। এগুলা জাস্ট ক্যালকুলেশন, তোমার যা চাইছে সেটা দিয়ে দিবা। তাহলে ভি সমান হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর ভি ম্যাক্স সমান কি জানি আমরা, ওমেগা এ ডিভাইডেড বাই টু। এই ওমেগা ওমেগা কাটা দিলাম, তাহলে টু ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এ। আমাদের কি চাইছে, কোন অবস্থানের জন্য, তার মানে কি এক্স এর মানটা চাইছে, তাই না? দেখো এক্স এর মানটা চাইছে। উভয় পক্ষকে স্কোয়ার করে দিলাম, তাহলে 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে এখানে আমাদের 4 a² মাইনাস 4 x² সমান এ স্কোয়ার। তাহলে 4 x² সমান আমাদের কি আসে, 3। 4 x² সমান আমাদের আসে হচ্ছে 3 a²। অতএব এক্স সমান আসে হচ্ছে 3/4 এ, তার উপর রুট। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে স্কোয়ার তার উপর রুট। তার মানে হচ্ছে এক্স সমান আসে হচ্ছে আমাদের √3/2 এ। এটা আমাদের সূত্র, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এর বেশি লেখার দরকার নাই। আর যত চাপাচাপি করে লেখা প্র্যাকটিস করতে পারবা তত ভালো। ওইখানে এনাফ জায়গা থাকে তোমার প্রশ্ন সমাধান করার জন্য, কিন্তু তবুও মানে ভালোভাবে অ্যান্সার করতে হয়। এর বিভব শক্তি কোন শক্তির অর্ধেক হবে, এর বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। আচ্ছা, কোন অবস্থানের জন্য এর বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে, 2 নম্বর প্রশ্নটা। কোন অবস্থানের জন্য বিভব শক্তির সূত্র কি জানি আমরা, হাফ কে এক্স স্কোয়ার, তাই তো? আর হচ্ছে মোট শক্তির সূত্র হচ্ছে হাফ এম, সরি সরি, হাফ কে স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মোট শক্তির সূত্র। এখন বিভব শক্তি মোট শক্তির অর্ধেক, তার মানে মোট শক্তির অর্ধেক হবে এটা। তাহলে আমরা একটা কাজ করি, এই পাশেও হাফ আছে, হাফ কে আছে, এই পাশে হাফ কে বাদ দিলাম, তাহলে এক্স স্কোয়ার সমান লিখতে পারি a² বাই 2। ঠিক আছে, তাহলে এক্স সমান কি √a²/2। তাহলে a/√2 প্লাস মাইনাস দিয়ে দিও, সরি প্লাস দিও, মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ অবস্থান তো আর ঋণাত্মক হয় না। তাহলে প্লাস a/√2। ঠিক আছে, এইটুকুই। আড়াই 1 লাইনের অঙ্ক দিছে, এটাই পারবা না? যদি না পারো তাহলে তো বিপদ। এই প্রশ্ন 30 সেকেন্ডের ভিতর কমপ্লিট করে অন্য প্রশ্নে সেই নাম্বার তোমার সময়টা মানে যুক্ত করবা। একটি কণার মোট আপেক্ষিক শক্তি 10 জুল। দেখো মোট আপেক্ষিক শক্তি মানে ই সমান দেওয়া আছে 10 জুল। একটু আগে এই অঙ্কটা করাইছি, আমি আবার দেখাচ্ছি। 10 জুল আপেক্ষিক ভরবেগ মানে পি সমান দেওয়া আছে হচ্ছে আমাদের 8 জুল, জুল পার কুলম্ব দেওয়া আছে। এখন সি হচ্ছে আলোর বেগ। এখন বলছে নিশ্চল বা স্থির বা নিশ্চল ভর বের করতে বলছে, তার মানে কি এম সমান এম নট। আমরা একটা সূত্র করে আসলাম না, ই সমান রুট ওভার p² c² প্লাস এম নট স্কোয়ার c টু দি পাওয়ার 4। ঠিক আছে, আমাদের এম নট জানতে চাইছে। তাহলে আমাদের স্কোয়ার
মাইনাস পি স্কোয়ার বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার ফোর, এটা সমান কি এম নট এর উপর স্কোয়ার। দেখো এই উভয় পক্ষকে স্কোয়ার করে দিছি, ঠিক আছে। তাহলে স্কোয়ার স্কোয়ার মাইনাস, এখন এইটা এই পাশে প্লাস আছে, এই পাশে নিয়ে কি মাইনাস করছি, ঠিক আছে। মাইনাস পি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইটা এটার সাথে গুণ অবস্থা আছে, সি টু দি পাওয়ার ফোর, এই যে ভাগ অবস্থায় পাঠিয়ে দিছি। এখন এটা যদি তোমরা ক্যালকুলেশন করতে 4-5 লাইন কাটাও, তোমার সময়টাও নষ্ট হবে, তোমার মানে ক্যালকুলেশন নষ্ট হবে। পরবর্তীতে এই স্কোয়ার তুলে রুট করে দিলাম, এখন মান বসাবো। তাহলে এম নট সমান আমরা লিখতে পারি রুট ওভার স্কোয়ারের মান কত আমাদের 10 স্কোয়ার, মাইনাস হচ্ছে পি স্কোয়ার মান 8 স্কোয়ার, সি স্কোয়ার ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার ফোর, মানে সি টু দি পাওয়ার ফোরই রাখবা, ঠিক আছে। তাহলে এটা আমরা 100-64 সি স্কোয়ার ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার ফোর, শেষ। এটুকুই, এর চেয়ে বেশি লেখার দরকার নাই, বুঝতে পারছো? এইটুকু লিখে দিলে পরে তোমার অ্যান্সার কারেক্ট, এমনকি তুমি ফুল নাম্বার, ঠিক আছে, ফুল নাম্বার। কারণ কি এটা তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা পারবা না, দরকার নাই, এই পর্যন্ত রেখে আসলে হয়ে যাবে। ওনারা জাস্ট দেখে যে তুমি অঙ্কটা পারো কিনা, বুঝতে পারছো? তোমার নিয়মটা দেখে যে তুমি অঙ্ক এই সম্পর্কে জানো কিনা, এটুকু হলেই হবে। 2 কিলোওয়াট এর একটি বৈদ্যুতিক কেটলি 1 কেজি ভরের পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করে। তার মানে আমাদের ডেল থিটা কত, আমাদের ডেল থিটা হচ্ছে 100 - 30, অর্থাৎ 70, ঠিক আছে। এখন বলছে যদি পারিপার্শ্বিক কোনো শক্তির অপচয় না হয় তাহলে কেটলি থেকে পানিতে সঞ্চালিত শক্তির পরিমাণ, তাহলে কেটলি থেকে পানিতে পরিণত সঞ্চালিত শক্তির পরিমাণ এম কিউ সমান জানি এম এস ডেল থিটা, ঠিক আছে। তাহলে এম আমাদের কত 1 কেজি, এস কত 42 শত, ডেল থিটা আমাদের কত আছে আমাদের 70 বের করলাম। এটা আমাদের একটু ক্যালকুলেশন করে দাও, 3 শূন্য 3 শূন্য লিখলাম। 42 আর 7 গুণ করলে কত হয়, 42 আর 7 গুণ করলে 7 × 14 = 4, হাতে থাকে 1, 4 × 7 = 28, আর 1 কত 29। এটা আবার ফের ক্যালকুলেশন করে দিও ভাই, এটা আবার রেখে এসো না, ঠিক আছে। এত সমান এত জুল। আর একটা কথা বলে রাখি, তোমাদের লিখিত জন্য হচ্ছে এরকম একটা বক্স দিয়ে রাখে, এই বক্সের বাইরে এই যে এইখান দিয়ে মানে এই যে মার্জিন করা একটা বড় দাগ দেওয়া থাকে, বুঝতে পারছো? মানে তোমার লেখার জায়গা হচ্ছে এইখানে, এইখানে তুমি যত লেখা লিখতে পারো। এইখানে অনেকে রাফ করে, এইখানে রাফ করলে আমি বলে দিলাম তার খাতা ওই প্রশ্ন আর দেখে না, আমি বলে দিলাম ওই প্রশ্ন আর দেখে না, এরকম আমার অনেক হয়েছে। তারপর বুয়েটেও যারা পরীক্ষা দিবা এইখান দিয়ে কেউ রাফ করবে না, যত রাফ আছে ক্যালকুলেটর আছে, তোমার হ্যান্ড ক্যালকুলেটর, আবার হাতে লিখো না ভাই, হাতে লেখা যাবে না কিন্তু। এইখান দিয়ে সাইড করে লিখবা, এই যে এইখান দিয়ে লিখবা, কিন্তু এইটার বাইরে যেন যায় না, এই দাগের বাইরে একটু লিখতে লিখতে একটুখানি বাদ আছে, এইভাবে এই যে এই অংশটুকু যেন যায় না, ঠিক আছে, এরকম যেন যায় না। দরকার হয় তুমি নিচে লেখো, জায়গা না থাকে বাদ দিয়ে আসো, বা তুমি আগে থেকে একটু দেখো যে আমার জায়গা হচ্ছে না, আমি চাপ দিয়ে লিখি, আরো ছোট করে লিখি, সে কষ্ট করে দেখে নিবে। কিন্তু এই বক্সের বাইরে দাগ যাওয়া মানে তোমার এই প্রশ্ন হইলেও মাইনাস, না হইলেও মাইনাস, শেষ। বুঝতে পারছো? আমার কথাটা বিশ্বাস করো ভাই। আর যদি তো আমার চেয়ে ভালো কেউ তোমার যদি বলে রাখে যে না নাম্বার দিয়ে দেয়, তুমি তার কথা বিশ্বাস করতে পারো ভাই, আমার কোনো মতামত নাই। সে বললে পারে তুমি তাকে বিশ্বাস করে, মানে ধরা খেলে আমার দোষ নাই। এখন বলছে শক্তি পরিমাণ আমরা তো বের করলাম, ওহো কত বের করছিলাম জানো, 2940340, এটাই তো মনে হয় বের করছিলাম, তাই না? এত জুল। আচ্ছা, এ তাপমাত্রা বৃদ্ধিতে কত সময় লাগবে, পানির আপেক্ষিক তাপ, এটা তো আমাদের জানা আছে। এ তাপমাত্রা বৃদ্ধিতে কত সময় লাগবে, টি সমান ওয়াট। আচ্ছা, আমাদের এখানে ক্ষমতা পি সমান কি দেওয়া আছে, 2 কিলোওয়াট দেওয়া আছে, তাই না? তার মানে কি 2000, ঠিক আছে। এখন এটা সমান কি কিউ, কিউ সমান কি আমরা এই যতটুকু শক্তি তাপে পরিণত হচ্ছে ততটুকু তো আমার কাজে পরিণত হয়েছে, তাই না? তাহলে ডাব্লিউ সমান কি জানি পিটি, তাহলে এখান থেকে আমাদের টি সমান আমরা বের করতে পারি ডাব্লু বাই পি। তাহলে অর্থাৎ টি সমান ডাব্লু বাই পি, তাহলে ডাব্লু সমান আমাদের কত 294,000 ডিভাইডেড বাই টি, টি কত আমাদের 2000। 3 শূন্য 3 শূন্য 2 দ্বারা এটাকে কাটো, কত হয় 2 দ্বারা এটাকে কাটলে হচ্ছে 1, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে আমাদের 7, 147 সেকেন্ড, এটাই সঠিক উত্তর, মিনিটে নেওয়া লাগবে না, এটাই। আসল পদার্থবিজ্ঞান অংশটা শেষ করলাম, অনেক কাঠ পুরায়। এখন আমরা রসায়ন অংশটা পড়বো। রসায়ন অংশটা খেয়াল করো, রসায়ন অংশটা কি আছে। প্রথমে খেয়াল করো, 1 নম্বর প্রশ্নটা বলছে গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান। কার্বনের গ্রাফাইট মূলত হচ্ছে কার্বনের মানে একটা রূপক। আবার গ্রাফাইট হীরা, তারপর হচ্ছে গিয়ে আমাদের ফুলারিন, আমি একটু লিখে দিচ্ছি, গ্রাফাইট গ্রাফাইট
তারপর ডায়মন্ড, ডায়মন্ড, তারপর ফুলারিন, ফুলারিনের বানানটাও মনে নাই এই মুহূর্তে, বানান ভুল ধরো না ভাই। তাহলে হচ্ছে গ্রাফাইটের হচ্ছে আমাদের sp2, তারপর ডায়মন্ড বা হীরা হচ্ছে আমাদের sp3, ফুলারিন, ফুলারিনও কিন্তু আমাদের sp2, ঠিক আছে, sp2 গঠন করে। নিচের কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া? অসামঞ্জস্যকরণ বিক্রিয়া কাকে বলা হয়? অসামঞ্জস্যকরণ বিক্রিয়া এইটা এরকম যে বিক্রিয়ার আগে যে জারণ মান থাকে, বিক্রিয়ার পরবর্তীতে মানে একই সাথে জারিত হয় এবং বিজারিত হয়, সেটা হচ্ছে আমাদের আহ সেটা আমাদের কি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। এখন গ নম্বর অপশনটা কি দেওয়া আছে, ক্লোরিন প্লাস হচ্ছে পানি, এই ক্লোরিন আর পানি যুক্ত হয়ে আমাদের কি তৈরি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে আমাদের হাইপোক্লোরাস অ্যাসিড, ঠিক আছে, হাইপোক্লোরাস অ্যাসিড। এই ক্লোরিনের জারণ মান 0 থাকে, পরবর্তীতে এখানে হাইড্রোক্লোরিক গঠনে এটা হচ্ছে আমাদের বিজারিত হয়ে ক্লোরিন মাইনাস ওয়ানে পরিণত হয়। আবার এটা আবার এই ক্লোরিন একই বিক্রিয়ায় একই যৌগ জারিত হয়ে আবার ক্লোরিন প্লাস গঠন করে। তার মানে কি একবার জারণ ঘটতেছে, একবার বিজারণ ঘটতেছে আর একবার জারণ করতেছে। তার মানে কি একই সাথে জারণ এবং বিজারণ ঘটায়, সেটা কি আমাদের অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। বাকি কোনো যৌগে এরকম পাবা না। অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এর উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইডের বিক্রিয়া উৎপন্ন হয় কোনটা? আচ্ছা খেয়াল করো, বেনজিনের সাথে আমি একটু বেনজিনটা আঁকাই, দেখো একটা বেনজিন আঁকাইছি, এই বেনজিনের ভিতর একটা বল আছে। এই বেনজিনের উপস্থিতিতে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে যদি অ্যাসিটাইল ক্লোরাইড কি CH3COCl, এটা যদি যুক্ত হয় অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে যুক্ত হয়ে কি গঠন করে, সেটা হচ্ছে আমাদের আমি একটু আঁকা দেখাচ্ছি, দেখো কি হলো এটা। এই দেখো আমাদের একটা বেনজিন তৈরি হলো, এইখান থেকে আমাদের এই যে CH3CO, এই বন্ধনটা এইখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, CH3 বন্ড CO, আর এই হাইড্রোজেন এই ক্লোরিনকে নিয়ে বলে যে চলো সোনামণি আমরা দুজন প্রেম করি, বলে এরা চলে যায়, বুঝতে পারছো? এই যৌগটার নাম বলছে হচ্ছে আমাদের অ্যাসিটোফেনন, ঠিক আছে, অ্যাসিটোফেনন। এই বিক্রিয়াটা আমাদের এখানে বলছে। ক্লিয়ার? ড্যানিয়েল কোষে যে সকল ধাতু ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয় তা কোনটি? তা কোনগুলা? ড্যানিয়েল কোষে মনে রাখো, সব সময় মনে রাখো, ড্যানিয়েল কোষ বলতেই তোমার দুটা ধাতুর কথা মনে রাখবা, সেটা হচ্ছে জিঙ্ক অ্যান্ড কপার, ঠিক আছে, জিঙ্ক অ্যান্ড কপার, ঠিক আছে, ড্যানিয়েল কোষ মানে জিঙ্ক অ্যান্ড কপার। এখন এইখানে হচ্ছে কার অ্যানোড হিসেবে কপার আর হচ্ছে ক্যাথোড হিসেবে আমাদের সরি, অ্যানোড হিসেবে আমাদের জিঙ্ক আর হচ্ছে ক্যাথোড হিসেবে আমাদের কপার। অ্যানোড হচ্ছে গিয়ে আমাদের জিঙ্ক, অ্যানোড, সরি আমি বলতে ভুল করছিলাম প্রথমে। অ্যানোড হিসেবে আমাদের জিঙ্ক আর ক্যাথোড হিসেবে আমাদের কপার ব্যবহৃত হয় ড্যানিয়েল কোষে। ক্লিয়ার? এই চারটা ইনফরমেশন মনে রাখলেই তুমি শাহজালাল, লালে লাল শাহজালাল, তাই না? একটা কথা আছে না, লালে লাল শাহজালাল, ঠিক আছে? এখন দেখো, এই যৌগটা হচ্ছে আমাদের গ্রিগনার্ড বিকারক। এই যৌগটা গ্রিগনার্ড বিকারকের সাথে নিচের কোন যৌগটির বিক্রিয়ায় আইসোপ্রোপানল উৎপন্ন হয়? নিচের কোন যৌগটির বিক্রিয়ায় আইসোপ্রোপানল উৎপন্ন হয়? এটা হচ্ছে ইথানলের সাথে বিক্রিয়ায়। দেখো কিভাবে সেটা, CH3 বন্ড সি ডবল বন্ড ও বন্ড এইচ, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইথানলের সাথে আমাদের গ্রিগনার্ড বিকারক CH3MgX, এক্সটা কিন্তু হ্যালোজেন বোঝায়, বুঝতে পারছো? এইখানে এটা এখানে আমাদের একটা প্রভাবক লাগে, প্রভাবকটা এই মুহূর্তে আমার মনে নাই। আচ্ছা ঠিক আছে, দেখো এই CH3 ভেঙে করে কি, এইখানে এই যে এই ডাবল বন্ড ভেঙে দেয়, ভেঙে দিয়ে এখানে যুক্ত হয়। পর কি হয়, CH3 বন্ড সি, এই ডাবল বন্ড ভেঙে দিয়ে একটা অক্সিজেন যুক্ত হয়, এখানে একটা হাত ফাঁকা হয়, এখানে একটা হাত ফাঁকা হয়, এখানে তো হাইড্রোজেন, সরি, এইখানে আমাদের CH3টা যুক্ত হয়, এখানে হাইড্রোজেনটা চলে আসে, আর এই যে ডাবল বন্ড তো ভেঙে দিয়েছে, ফলে কি অক্সিজেন তো একা হয়ে গেল, তাই না, অক্সিজেন মাইনাস পরিণত হলো। এই অক্সিজেন মাইনাসটা দূর করার জন্য এই MgX এখানে যুক্ত হয়, ঠিক আছে, ও MgX উৎপন্ন হয়, ঠিক আছে। কিন্তু এইটা তো আমাদের সরাতে হবে, এ তো ভালো মানুষ না। পরবর্তীতে কি করা হয়, এখানে আমাদের পানি ব্যবহার করি, বুঝতে পারছো? পানি আমাদের কি হয়, হাইড্রোজেন প্লাস ওএইচ, এই এইভাবে পরিণত হয়, ঠিক আছে। এই পরবর্তীতে এটা আমাদের কি হয়, এই এইচটা আমাদের এই অক্সিজেনের সাথে যুক্ত হয়, দেখো আমি একটু দেখাচ্ছি, CH3 বন্ড সি বন্ড এইচ বন্ড CH3
বন্ড ও, এই যে অক্সিজেন, এখানে হাইড্রোজেন হয়, আর এই যে এমজিএক্স এটা হয় হচ্ছে এটার সাথে যুক্ত হয়, বুঝতে পারছো? এই যে এমজি এক্স ওএইচ টু, এটা উৎপন্ন করে, বুঝতে পারছো? এটা কি, এই যৌগটার নাম হচ্ছে আমাদের আইসোপ্রোপানল, আইসোপ্রোপানল উৎপন্ন করে, বুঝতে পারছো? আমি জিনিসটা আরেকবার বলতেছি। প্রথমে ইথানল তার গঠন রূপে চলে আসে, গঠন রূপে চলে আসার পর এখানে আমাদের গ্রিগনার বিকারকের যে এই যে অ্যালকাইল গ্রুপ আছে, এই অ্যালকাইল গ্রুপ এই ডাবল বন্ডকে, অ্যালকাইল গ্রুপ এই ডাবল বন্ডকে ভেঙে দেয়, অক্সিজেন ডাবল বন্ডকে ভেঙে দেয়। ভেঙে দেওয়ার ফলে এইখানে একটা কার্বনের একটা হাত ফাঁকা হয়, এই কার্বনের এই হাতে আমাদের সিএইচ থ্রি যুক্ত হয়। এই যে সিএইচ থ্রি যুক্ত হয়েছে, আর এই হাইড্রোজেনটা আমরা নিচে দিয়েছি জাস্ট, এর এটা নিয়ে খুব মাথা ব্যথার দরকার নেই। এখন এইখানে তো একটা বন্ড ভেঙে দেওয়ার কারণে অক্সিজেন হচ্ছে একটা মাইনাস গঠন করে, বুঝতে পারছো? অক্সিজেন মাইনাসে পরিণত হয়। এই অক্সিজেন মাইনাসে পরিণত হয়, তখন করে কি, এই যে এ হচ্ছে ভালো মানুষ, একে একটু ভালো লাগে, একে পছন্দ হয়, অক্সিজেনকে পছন্দ হয়, বলে যে চলো আমরা প্রেম করি। এই বলে এরা করে কি, এই এমজিএক্স এই অক্সিজেনের সাথে যুক্ত হয়। পরবর্তীতে আমাদের এই পানি ভাই হচ্ছে গিয়ে অনেক সুন্দর মানুষ, এ আসে, এসে করে কি, না, এই অক্সিজেনের সাথে আমি প্রেম করবো, চলো তাহলে এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়, এই যে ওএইচ যুক্ত হয়, অর্থাৎ প্রোপানল তৈরি করে, ঠিক আছে? এখন এ কি করবে, তাহলে চলো আমি তোমার সাথে যুক্ত হই, এই যে ওএইচ এর সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে? এমজিএক্স ওএইচ টু, ঠিক আছে? জিনিসটা ফানি ভাই, কেউ আবার এক্সপোজ করে দিও না ভাই, ভয় লাগে, মানুষের এক্সপোজ খুব ভয় লাগে। এরপরের প্রশ্নটা আশা করি বুঝতে পারতেছো তোমরা, আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, তারপরেও আমারও সীমাবদ্ধতা থাকে, অস্বীকার তো করার কিছু নাই। একটি আদর্শ গ্যাসের জন্য পিভি বনাম ওয়ান বাই পি লেখচিত্র কি হবে? আচ্ছা খেয়াল করো, পিভি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান কি জানি আমরা, এনআরটি, এই অংশটা কি আমাদের ধ্রুব অংশ না? তার মানে আমরা লিখতে পারি পিভি সমান কে, তাই লিখতে পারি না? তাহলে যদি তাই হয়, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি না, আমরা একটা লেখচিত্র এখানে, এটা পিভি যদি হয়, তাহলে এখানে ওয়ান বাই ভি দেই আর ওয়ান বাই পি দেই, যাই দেই না কেন, এটা তো আমাদের এক্স অক্ষের সমান্তরাল রেখে গঠন করবে, ঠিক আছে? পিভি এক্স অক্ষের সমান্তরাল রেখে গঠন করবে। 7 নম্বর প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কি বলছে, আমাদের বলছে C5H12 একটা সমাণু, সমাণু বের করতে বলছে। C5H12 এর গাঠনিক সমাণু কয়টা? এখন আমি তোমাদেরকে বলে রাখি, কার্বন যদি আমাদের আহ 4 থেকে 7 পর্যন্ত হয়, কার্বন যদি 4 থেকে 7 পর্যন্ত হয়, তাহলে সমাণুর এই সূত্রটা আমাদের কাজে লাগবে, 2 টু দি পাওয়ার n - 4 প্লাস ওয়ান, 2 টু দি পাওয়ার n - 4 প্লাস ওয়ান, এই সূত্রটা এত সংখ্যক আমাদের সমাণু হয়। তাহলে এখানে আমাদের কার্বন কত, 5, ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার 5 - 4 প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে স্যার 2 টু দি পাওয়ার 1 প্লাস 1, তাহলে আমাদের 3, অর্থাৎ তিনটা সমাণু থাকবে, ঠিক আছে? দেখো শর্টকাটটা আমি বলে দিলাম। এরপরের প্রশ্নটা কি বলছে, এরপরের প্রশ্নটা আমাদের বলছে অ্যালকোহল, ইথানল, ইথানল জারিত হয়ে তৈরি হয় জেড, যা ইথানল আবার ইথানলের সাথে যুক্ত হয়ে এস্টার উৎপন্ন করে। তাহলে খেয়াল করো, তাহলে আমাদের যৌগটা কি এখন, তার মানে কি, ইথানলকে জারিত করলে আমাদের দুটা জিনিস উৎপন্ন হয়, এক হচ্ছে ইথানল উৎপন্ন হয়, আবার ইথানলও উৎপন্ন, ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে C2H5OH, একে যদি আমরা জারিত করি, যেমন অক্সিজেন আর পটাশিয়াম ডাইক্রোমেট থাকে, এবং জার্মান অক্সিজেন দ্বারা লিখে দেই K2Cr2O7 দ্বারা জারিত করি, তাহলে আমাদের এটা উৎপন্ন হয় হচ্ছে ইথানল C2, খেয়াল করো, তাহলে এখানে উৎপন্ন হয় হচ্ছে, আমি একটু বলে লিখছি, দাঁড়াও, CH3CHO, ঠিক আছে? এটা উৎপন্ন হয় ইথানল উৎপন্ন করে, তাহলে কি আমাদের উত্তরটা ইথানল? না, এখানে বলে দিয়েছে এই ইথানলের সাথে আবার যুক্ত হয়ে এস্টার উৎপন্ন করে, কিন্তু ইথানলের সাথে কি যুক্ত হয়ে এস্টার তৈরি করে, ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে একে যদি আমরা জার্মান অক্সিজেন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করি, তাহলে এটা আমাদের উৎপন্ন হয় CH3 বন্ড C OO H, এটা আমাদের উৎপন্ন হয়, ঠিক আছে? এটা আমাদের উৎপন্ন হবে, ঠিক আছে? এখন বলতে পারো যে এটা কিভাবে এস্টার তৈরি করলো, এটার সাথে যদি আমরা এই যে C2H5OH যুক্ত করি, তাহলে আমাদের কি উৎপন্ন হয়, CH3 আহ CO বন্ড ও বন্ড, দাঁড়াও, CO বন্ড ও, উম, আচ্ছা বন্ড, CO, না 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 না, সরি সরি,
আবার আচ্ছা দাঁড়াও এক মিনিট। না, ইয়ার সংকেতটা এই মুহূর্তে আমার মনে নাই, অ্যাস্টারের সংকেতটা এই মুহূর্তে মনে নাই, মানে এটা হবে, তোমরা একটু অ্যাস্টারের সংকেতটা দেখে নিও। সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য নিচের কোনটি উপযুক্ত? সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য আমরা কি কি পড়েছি? এক হচ্ছে আমাদের কেরোসিন ব্যবহার করা হয়, অথবা আমাদের হচ্ছে কি ব্যবহার করা হয়, হেক্সেন ব্যবহার করা হয়, ঠিক আছে? এই দুটাই ব্যবহার করা হয় সোডিয়াম ধাতুতে সংরক্ষণের জন্য। কারণ কি? সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য এই দুটা ব্যবহার করার কারণ হচ্ছে, যদি সোডিয়াম ধাতুকে আমরা বাতাসে রাখি, তাহলে সেটা আমাদের বাতাসের সাথে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইডে পরিণত হয়, সোডিয়াম অক্সাইড Na2O এটাতে পরিণত হয়। তার মানে কি, সোডিয়াম আমার হারায় যাচ্ছে, সোডিয়াম শেষ হয়ে যাচ্ছে। এখন এটাতে যদি আমরা আবার পানিতে রাখি, তাহলে এটা পানির সাথে বিক্রিয়া করে, মানে এটা অনেক তাপ উৎপাদী বিক্রিয়া উৎপন্ন করে, ফলে পানিতে আগুন ধরে যায়। বুঝতে পারছো? অবাক করার কথা, পানিতেও আগুন ধরে যায়। তাহলে কি, আমার সোডিয়াম থাকলো না, যেটা কিনা পরিবেশের জন্য আমার ক্ষতিকর। তাই এটাকে আমার নিষ্ক্রিয় দুটো পদার্থের ভিতর রাখা হয়, যে যার একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে আমাদের হেক্সেন। কোন উপস্তরটি সম্ভব নয়, বলো কোন উপস্তর সম্ভব না, বলো তোমরা বলো। এটা তো 2D সম্ভব নয়, কারণ কি, এন এর মান হচ্ছে আমাদের 2 হলে আমাদের এল এর মান হবে হচ্ছে 0 1 0 1 হবে, তার মানে এস হবে আর পি হবে, 0 এর জন্য এস আর 1 এর জন্য পি, তার মানে এস আর পি হবে। তাই 2D সম্ভব না, ঠিক আছে? নিচের কোনটি সরলরৈখিক নয়, বলো। নিচের কোনটা সরলরৈখিক না? বলো সরলরৈখিক না। এখানে হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফার সরলরৈখিক না, কিভাবে দেখো। সালফারের ইলেকট্রন বিন্যাস দেখো, সালফারের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, তারপর হচ্ছে আমাদের 2p6, তারপর 3s2, তারপর হচ্ছে 3px1 3py1, ঠিক আছে? তাহলে আমাদের, সরি, 3px2 3py1 3pz1, ঠিক আছে? তাহলে আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এই যে একটা, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এই যে এখানে একটা। তাহলে আমাদের কয়টা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল? দুটা কিন্তু আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, খেয়াল রাখো, দুটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। সাপের বিষ, দাঁড়াও, সাপের বিষ দাঁত আছে না, এই যে দুটা সাপের বিষ দাঁত, ঠিক আছে? দুটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। এখন এরা কিভাবে গঠন করে? এই ধরো হচ্ছে সালফার, সালফার এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন থাকে, কিন্তু এ তো সাপ, এর তো বিষ ধরে রাখতে হবে, তাই এই যে বিষ এই যে এখানে থাকে, বুঝতে পারছো? আমি দেখাচ্ছি তোমাদের। এই যে এইখানে একটা বিষ থাকে, এইখানে একটা বিষ থাকে, দেখো সাপের মতো লাগলো না? এই আকৃতিটাকে কি বলা হয়? বেন্ট আকৃতি, ঠিক আছে? এইরকম গঠন করে, ঠিক আছে? তার মানে হাইড্রোজেন সালফেটের আকৃতি সরলরৈখিক হবে না, বুঝতে পারছো? হাইড্রোজেন হাইড্রোজেন সালফেটের গঠন সরলরৈখিক হবে না, এটা বেন্ট আকৃতির গঠন করে। যদি এই দুটো ইলেকট্রন না থাকলো, নিঃসঙ্গ ইলেকট্রন না থাকলো, ধরো এই দুটো ইলেকট্রন নাই, তাহলে কি এই হাইড্রোজেন দুটো এই যে এইখান দিয়ে যুক্ত হয়ে যেত, ঠিক আছে? এখান দিয়ে আর থাকা লাগতো না, ঠিক আছে? তাহলে এটা আমাদের সরলরৈখিক গঠন করতো। ক্লিয়ার? বোঝো, এগুলা বোঝো? 3 নাম্বার, কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ? ক্ষারীয় বাফার দ্রবণ মানে কি? একটা মৃদু ক্ষার এবং ওই মৃদু ক্ষারের অ্যাসিড, ঠিক আছে? ওই মৃদু ক্ষারের লবণ। তাইলে পরে এখানে আমাদের প্রথম অপশনটা খেয়াল করো। এখানে হচ্ছে HCOOH, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, তাহলে তো এটা তো অ্যাসিড, এটা তো হবেই না, এটা তো ক্ষারীয় বাফার হবেই না, এটা বাদ। সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তীব্র ক্ষার, এটা বাদ। তারপর হচ্ছে গিয়ে সিলভার অ্যামোনিয়া, এটা হচ্ছে গিয়ে তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তার মানে তীব্র ক্ষার, এটাও বাদ। বাকি থাকলো একটা, এটাই হবে। আর অ্যামোনিয়াম হচ্ছে সিলভার অ্যামোনিয়াম, এখানে হচ্ছে এখানে এটা হচ্ছে একটা দুর্বল ক্ষার, আর এই দুর্বল ক্ষারের লবণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এরা মিলে আমাদের কি তৈরি করে? ক্ষারীয় বাফার তৈরি করে। হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার হার একটি গ্যাসের অপর একটি গ্যাসের ব্যাপনের হারের 6 গুণ। তার মানে হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার R1 ধরলাম, অপর একটা গ্যাসের ব্যাপনের হার R2 ধরলাম। তাহলে হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার অপর একটি গ্যাসের ব্যাপনের হারের 6 গুণ, তার মানে অপর একটা গ্যাসের ব্যাপনের হার যদি আহ আর হয়, তাহলে হাইড্রোজেন গ্যাসের ব্যাপনের হার কি হবে? 6R। এখন হাইড্রোজেন গ্যাসের M1 সমান আমরা কত জানি? 2 গ্রাম, ঠিক আছে, আণবিক ভর। আর অপর একটি গ্যাসের আণবিক ভর কত? M2 সমান হোয়াট? এটা আমাদের বের করতে বলছে, গ্যাসটির আণবিক ভর কত, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? R1/R2 সমান √M2/M1, ঠিক আছে? √M2/M1। তাহলে R1 এর মান হচ্ছে 6R ডিভাইডেড বাই R2 মান হচ্ছে R ডিভাইডেড বাই √M2। M2 কত? ও M2 তো আমাদের বের করতে বলছে, তাই না? M2 ডিভাইডেড বাই M12। তাহলে আর আর কাটা গেল, তাহলে হচ্ছে গিয়ে M সমান আমাদের স্কোয়ার রুট, এপাশে স্কোয়ার হয়ে যায়, আর হচ্ছে তাহলে 36
গুণন 2 অর্থাৎ 72 গ্রাম পার মোল। ঠিক আছে? আণবিক ভরের একক হচ্ছে গিয়ে গ্রা গ্রাম পার মোল। এটা আমাদের সঠিক উত্তর। একদম সহজ অঙ্ক এগুলা। খুব সবগুলো প্রশ্নই সহজ। আমি বেশ সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। তারপরে যদি না বোঝো তাইলেও আমাকে কমেন্ট করে জানাবা। যে প্রশ্নটার সমস্যা আমি তবুও সেটা বুঝায় দেওয়ার চেষ্টা করব। দেখি আমার রেকর্ডটা হচ্ছে কিনা। আমার রেকর্ড না হলে আর এক বিপদ। অনেক সময় দেখা যায় ভিডিও করে শেষ, রেকর্ডই অন করিনি। কার্বন, অক্সিজেন এবং নাইট্রোজেন এর ফ্লোরিন এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কি? এটা জানো না তোমরা? তড়িৎ ক্রমণতার ত- তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম হচ্ছে ফ্লোরিনের সর্বোচ্চ, এটা হচ্ছে 4। তারপর হচ্ছে কিনা আমাদের অক্সিজেন, অক্সিজেন হচ্ছে আমাদের 3.5। তারপর হচ্ছে আমাদের নাইট্রোজেনের কত? নাইট্রোজেন হচ্ছে 3। তারপর হচ্ছে আমাদের তারপর আমাদের কার্বন। ঠিক আছে? কার্বনের হচ্ছে আমাদের 2.5। এটাই তো আমাদের তড়িৎ ঋণাত্মকতা ক্রম। তাহলে আমাদের ফ্লোরিনের সর্বোচ্চ, তারপর হচ্ছে এখানে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। ঠিক আছে? ক নাম্বার অপশনে আছে। আজানটা শেষ হোক, তারপর ভিডিও দিচ্ছি। শুরু করে দেই আবার। 7 নম্বর প্রশ্নটা বলছে, নিচের বিক্রিয়া সমূহের মধ্যে কোনটির জন্য কেপি এবং কেসি সমান? এখন আমরা একটা সূত্র জানি, কেপি সমান জানি হচ্ছে কেসি ইন্টু আর আর টি টু দি পাওয়ার ডেল এন, আর টি টু দি পাওয়ার ডেল এন। এখন এই কেপি আর কেসি সমান আমাদের ইয়া হবে, এই কেপি আর কেসি সমান হবে যদি এই আর টির মান যদি 1 হয়। আর আর টির মান হবে 1 হবে যখন ডেল এন এর মান হচ্ছে আমাদের 0। কারণ কি এক্স টু দি পাওয়ার 0 সমান কি 1। তাহলে এটার উপর পাওয়ার যদি 0 হয় তাহলে আমাদের আর টির মান আমাদের 1 হয়ে যাবে, অর্থাৎ কেপি সমান কেসি হয়ে যাবে। এখন ডেল এন বলতে কি বোঝাইছে? ডেল এন হচ্ছে গিয়ে এরকম, উৎপাদ আয়নের উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে উৎপাদের মোল সংখ্যা, এই খ নাম্বার অপশনটাতে দেখো 2, মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে 1+1। তাহলে এই দুটো আমাদের বিয়োগ করতে বলছে, তাহলে এটা সমান কি 0। তার মানে একমাত্র খ নাম্বারে হয় এটা। তাছাড়া অন্যগুলা তো হবে না, কেসি সমান হবে না। রসায়নের লিখিতে আসো। রসায়নের লিখিতে 4টা প্রশ্ন আছে, বুঝতে পারছো? 4টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন বলছে, পানির বিয়োজনের ক্ষেত্রে সব বিয়োজন ধ্রুবক কে এ এবং আয়নিক গুণফল কে ডব্লিউ এর মান। আহ, পানি আসলে মূলত কিভাবে বিয়োজিত হয়, বুঝতে পারছো? পানি আসলে বিয়োজিত হয় এইভাবে যে এটা হাইড্রোনিয়াম আয়ন গঠন করে এবং হাইড্রোক্সিল আয়ন গঠন করে। ঠিক আছে? এখন এই কে এ অর্থাৎ হচ্ছে পানির বিয়োজন ধ্রুবক কে এ হবে হচ্ছে গিয়ে এই হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, এই হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই উৎপাদ আয়নের ঘনমাত্রা হবে। ঠিক আছে? উৎপাদ আয়নের বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা হবে। এটা হচ্ছে আমাদের স্ববিয়োজন ধ্রুবক। এখন যদি আমাদের আয়নিক গুণফল চাই তাহলে এইটা সমান আমাদের 1 হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা আর হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল হয়ে যাবে। ক্লিয়ার? এই দুটাই শেষ। এখন কে ডাব্লিউ এর তাপমাত্রা প্রভাব, মানে এখানে আমাদের তাপমাত্রার প্রভাবটা জানতে চাইছে। মেইনলি মনে রাখো যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, সরি তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া, পানি একটা তাপহারী, পানির যে বিয়োজন সেটা একটা তাপহারী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যে তাপমাত্রা প্রভাব, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের তাপমাত্রা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করা হলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। আর যদি তাপহারী বিক্রিয়া তাপমাত্রা হ্রাস করা হয় তাহলে উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। এই দুটা লাইন লিখে দিবা, তাই তো হয়ে যায়। ক্লিয়ার? বেশি ব্যাখ্যা লিখতে যাও না, বেশি ব্যাখ্যা লিখলে কিন্তু স্যার যে তোমাকে ধরে ধরে বেশি বেশি নাম্বার দিবে এরকমটা না কিন্তু। মেইন যে কথা সেটাই কিন্তু তোমাকে দিতে হবে। 2 নম্বর প্রশ্নটা, ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি কি? ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি হচ্ছে আমাদের ইলেকট্রনের কণা ধর্ম এবং হচ্ছে তরঙ্গ ধর্ম। ডি ব্রগলি যে কথাটা বলছে যে ইলেকট্রনের একই সাথে কণা এবং তরঙ্গ উভয় প্রকার ধর্ম রয়েছে, সেটাই আমাদের জানতে চাইছে। ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি হচ্ছে কণা ধর্ম আর হচ্ছে তরঙ্গ ধর্ম। ডি ব্রগলির সমীকরণটা কত? সমীকরণটা লেখো। ডি ব্রগলির সমীকরণটা জাস্ট লিখে দিবা, ল্যামডা সমান এইচ ডিভাইডেড বাই এম ভি। তুমি যদি একটু অতিরিক্ত লেখো এইচ বাই পি লিখে দিবা, শেষ। এটুকুই। ঠিক আছে? আর অবস্থান্তর মৌলের যৌগগুলি রঙিন হয় কেন? অবস্থান্তর মৌলের যৌগগুলি রঙিন হওয়ার কারণ কি? অবস্থান্তর যে মৌল গ্রুপটা আছে, 3 নাম্বার গ্রুপ, সরি 3 নাম্বার পর্যায়, 3 না 4, ভুলে গেছি। হাইড্রোজেন,
লিথিয়াম, সোডিয়াম, ৪ নাম্বার গ্রুপ। ৪ নাম্বার পর্যায়ে ৪ নাম্বার পর্যায়ের যে অবস্থান্তর মৌলগুলো আছে, সেই মৌলগুলাতে হচ্ছে কি আমাদের ফাঁকা ডি অরবিটাল থাকে। ফলে ফাঁকা ডি অরবিটাল যখন প্রচুর শক্তি অর্জন করে, তখন হচ্ছে আমাদের অর্থাৎ তরঙ্গ শক্তি গ্রহণ করে, সেটা আমাদের চেপে যায়। ডি অরবিটাল চেপে যায়। তখন অরবিটাল গুলো ফাঁকা হয়ে যায়। তখন সেখানে অন্য নিঃসঙ্গ ইলেকট্রন বা অন্য কোনো ধরনের ইলেকট্রন এসে অবস্থান গ্রহণ করে। ফলে এখানে একটা শক্তির তারতম্য হয়। বুঝতে পারছো? শক্তির তারতম্য হয় হচ্ছে একটা উপর দিকে উচ্চ শক্তির প্রভাব বলয় তৈরি করে, আবার একটা নিম্ন শক্তির প্রভাব বলয় তৈরি করে। হ্যাঁ, তখন এদের যে ডিফারেন্সটা হয়, এই ডিফারেন্সটা হচ্ছে আমাদের আহ ডেলি, মানে শক্তির ডিফারেন্স ডেলি। আর ডেলি সমান কি জানি আমরা, এইচ সি বাই ল্যামডা। এই ল্যামডাটাই হচ্ছে আমাদের, এই ল্যামডাটাই হচ্ছে আমাদের, তো এই ল্যামডাটাই হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য তৈরি তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডাটা আমাদের রঙিন পদার্থ, রঙিন কালার তৈরি করে, ঠিক আছে? কালারই তো রঙিন, অর্থাৎ রং তৈরি করে। আর তাছাড়া এগুলা তোমরা বই থেকে ভালোভাবে দেখে নিবা, আরো ভালোভাবে, ঠিক আছে? এগুলা বইতে আরো ভালোভাবে দেওয়া আছে, বা আমার চেয়ে তোমরা ভালোই জানো এগুলা। বেনজিন থেকে কিভাবে অ্যানিলিন তৈরি করে বলো? বেনজিন থেকে অ্যানিলিন তৈরি করা শিখাই, আসো। খেয়াল করো, বেনজিন একটু আঁকায় নেই। এই একটা হচ্ছে বেনজিন। বাহ, গোল হয়ে গেছে। একটু আঁকায় সুন্দর করে, নাহলে তো তোমরা আবার ভুল ধরবা। একটা বেনজিন, বেনজিনে একটা হাইড্রোজেন আগে বের হয়ে আছে, আবার গোল্লা না দিলে ভালো হয়, আবার ভুল ধরবা। এই বেনজিন, বেনজিনের ভিতর যদি বেনজিন থেকে অ্যানিলিন তৈরি করা, তাই না? এটা প্রথমে আমরা নাইট্রোবেনজিন তৈরি করবো। এই বেনজিনের সাথে, বেনজিনের ভিতরে যদি আমরা নাইট্রিক অ্যাসিড ও যুক্ত করি এবং সালফিউরিক অ্যাসিড, অ্যাসিডের প্রভাবে যদি তাপ প্রদান করি, ঠিক আছে, তাপ প্রদান করি, তাহলে আমাদের এইখানে আমাদের নাইট্রোবেনজিন উৎপন্ন করে। সেটা কিরকম? এই যে নাইট্রোবেনজিন, এইখান থেকে এই যে NO2 আর OH এরকম ফর্ম তৈরি করে। এই OH আর H মিলে হচ্ছে কেন আমাদের কি তৈরি করে? পানি তৈরি করে। আর হচ্ছে এই যে NO2, এই সুন্দর হচ্ছে কার সুন্দর মানুষটা এখানে বেনজিনের প্রেমে পড়ে যায়। তাহলে এইটা তৈরি করলো। পরবর্তীতে এইখানে যদি আমরা টিন আর হাইড্রোক্লোরিক যুক্ত করি, টিন আর হাইড্রোক্লোরিক যুক্ত করি, এবং এর সাথে টিন আর হাইড্রোক্লোরিক প্রভাবকের উপস্থিতিতে যদি বিজারণ ঘটায়, তাহলে এই যে এই অক্সিজেন দুটা সরে যায়, সরে যায়। আর এই যে হাইড্রোজেন এখান থেকে দুটা, এখানে একটা মনে হচ্ছে, কিন্তু এটা বিজারণ করা হয়, তো এখানে অনেকগুলো হাইড্রোজেন থাকে। তখন হচ্ছে আমাদের এখানে আবার কি তৈরি করে, দাঁড়াও দেখাচ্ছি আমি। অত টেনশন নাই, আমি তো দেখাবো তোমাদের। বেঞ্জিন আঁকা ভাই হেভি কষ্ট। পরবর্তীতে এখানে এই যে NH2 উৎপন্ন করে, তৈরি করে, ঠিক আছে? এই যে NO2 টা NH2 তে পরিণত হয়। এটা হচ্ছে আমাদের অ্যানিলিন। ক্লিয়ার? ১ নম্বর প্রশ্নটা তাহলে সমাধান হয়ে গেল। কোনো কঠিন নাই। ২ নম্বর প্রশ্নটা খেয়াল করো। ২ নম্বর বি নাম্বার প্রশ্নটা বলছে, পরীক্ষাগারে অ্যালডিহাইড কিভাবে শনাক্ত করা হয়? অ্যালডিহাইড শনাক্তকরণের ২ টা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে আমাদের ফেলিং দ্রবণ, আর একটা হচ্ছে আমাদের কি, আর একটা হচ্ছে আমাদের টলেন বিকারক। তাহলে প্রথমে আমরা টলেন বিকারক দ্বারা পরীক্ষা করব। তাহলে বি নাম্বার অপশনটাতে এখানে বলছে হচ্ছে বন্ড সিএইচও। বন্ড সিএইচও এটা হচ্ছে আমাদের, একটা ধরো অ্যালডিহাইড নিলাম, আর বন্ড সিএইচও এটার সাথে যদি আমরা কি কি যুক্ত করি, ফেলিং টলেন বিকারকের মাধ্যমে যুক্ত করি, তাহলে টলেন বিকারকের মাধ্যমে হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার হাইড্রোক্সাইড। তাহলে অ্যামোনিয়া যুক্ত অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া যুক্ত সিলভার হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমরা যুক্ত করি। তাহলে আমাদের এইখান থেকে আমাদের এটা কি তৈরি করে জানো? এটা হচ্ছে আর বন্ড সি ডাবল ও NH4 তৈরি করে। এই যে এখানে অ্যামোনিয়া আছে না, এটা হচ্ছে আমাদের এইচ NH4 গঠন করে। বুঝতে পারছো? পরে এখানে আবার আমাদের সিলভার, এই সিলভারটা করে কি, সাদা অধক্ষেপ তৈরি করে। বুঝতে পারছো? এই সাদা অধক্ষেপ তৈরি করে। তারপর এখানে অ্যামোনিয়া তৈরি হয়, প্লাস পানি তৈরি হয়। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এই যে সাদা অধক্ষেপ তৈরি করলো, এই সাদা অধক্ষেপ দেখেই বুঝতে পারবো যে এখানে অ্যালডিহাইড মূলক রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে টলেন বিকারকের মাধ্যমে গেল। এরপর হচ্ছে আমরা ফেলিং দ্রবণেরটা শিখবো। দেখো, আমরা এই একইভাবে নিলাম হচ্ছে আর বন্ড CHO। নেওয়ার পর এখানে আমরা টলেন বিকারক নিব হচ্ছে কপার হাইড্রোক্সাইড আর হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? কপার হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিব। নেওয়ার পর এখানে প্রভাবক সেরকম কিছু লাগে না। পরবর্তীতে এটা বিজারিত হয়, বিজারিত হয় কি তৈরি, সরি, জারিত হয়, জারিত হয়ে কি তৈরি করে, বন্ড সি ডাবল ও Na। এই যে সোডিয়ামটা আছে না, এই চাচা, এই যে এই
অ্যালডিহাইডের প্রেমে পড়ে যায়, তাইলে পরে ওর সাথে যায়, তাই আর বন্ড সি ডাবল এন এ তৈরি করে। পরবর্তীতে এই কপার হাইড্রোক্সাইডটা আবার কি তৈরি করে জানো? কিউপ্রাস কিউপ্রাস অক্সাইড, ঠিক আছে। এই কিউপ্রাস অক্সাইডটা হচ্ছে আমাদের মেইন উৎপাদ, এটা হচ্ছে আমাদের নীল বর্ণ গঠন করে। তখন আমরা বুঝতে পারি যে না, এর ভিতর কিছু একটা আছে, সেই কিছু একটা কি অ্যালডিহাইড আছে, মানে এই যে অ্যালডিহাইডটা আছে। তারপরে এখানে পানি তৈরি করে। ক্লিয়ার? পানি দেখালে হয়, না দেখালে হয়। ঠিক আছে? পারবা? নিচের পদার্থগুলোর সংযুক্তি লেখো। নিচের পদার্থগুলোর সংযুক্তি, এগুলো তো তোমরা পারবাই। এগুলো তোমরা একটু গুগল সার্চ দিয়ে দেখে নিও বা বই থেকে দেখে নিও, এগুলো তো মুখস্থ বিদ্যা। চলে আসলাম। ম্যাথে প্রথম প্রশ্নটা আমরা একটু করব। দেখো, ইন্টিগ্রেশন অফ -1 -2 থেকে -1 পর্যন্ত, আহ, মানে কি বলছে, এক্স প্লাস মডুলাস অফ এক্স ডিএক্স, এটা আমাদের বের করতে বলছে। দেখো দেখো আমাদের এখানে মডুলাস আছে, তাহলে মডুলাসটা আগে ভাঙাবো, কিন্তু তার আগে, ভাঙানোর আগে আমরা এই দুটো আলাদা করে নিব। তাহলে এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ -2 থেকে -1 মডুলাস অফ এক্স ডিএক্স, এটা লেখা যায়। তাহলে এইখান থেকে আবার লেখা যায় হচ্ছে -2 থেকে -1 এক্স ডিএক্স প্লাস, এই মডুলাস থেকে আমরা কি লিখতে পারি? মডুলাস অফ এক্স সমান লিখতে পারি প্লাস মাইনাস এক্স লেখা যায় না? তাহলে ইন্টিগ্রেশন অফ, একবার প্লাস নিলে পারে, একবার প্লাস এক্স ডিএক্স, আর একবার কি লেখা যায়? মাইনাস এক্স ডিএক্স। তাহলে মাইনাসটা সামনে দিয়ে দিলাম, -2 -1 এক্স ডিএক্স। বুঝতে পারছো কি? এই যে প্লাস মাইনাস, একবার প্লাস দিলাম, একবার মাইনাস দিলাম। ক্লিয়ার? তাহলে এই একটা বাদ গেল, কাটা গেল। তাহলে ইন্টিগ্রেশন অফ -2 থেকে -1 এক্স ডিএক্স, এটা থাকে, তাই না? আমরা এটাকে এক্স এর ইন্টিগ্রেশন করলে কি পাই? x²/2। তাহলে এটার আমরা ইন্টিগ্রেশন করলে লিমিট বসাই দেবো -1 থেকে 2। তাহলে হচ্ছে গিয়ে আমাদের উপরে আসে 1/2, পরে আসে কত? পরে আসে হচ্ছে -4/2। ঠিক আছে, মানগুলো জাস্ট বসাই দিলাম। তাহলে এটা আমাদের কি হয়? এটা হচ্ছে আমাদের 2 হয়। তার মানে কত হয়? 2 থেকে যদি আমরা 1 বাদ দিই, তাহলে -3/2 থাকে, এটা সঠিক উত্তর হয়। কিন্তু এখানে কোনোটা দেখতেছি না সঠিক উত্তর, আমি জানি না আসলে এটা কেন হইলো না। এটা আমিও ট্রাই করছি। তবে তোমরা যদি এটা কেউ পারো কমেন্ট করে জানাও। তবে আমার মনে হয় না আমার ভুল হয়েছে, আমি ভুল করছি বলে আমার মনে হচ্ছে না। কে এর কোন মানের জন্য এই 2x², দেখো একটা সমীকরণ দেওয়া আছে, কি 2x² মাইনাস কে এক্স প্লাস 1 = 0 এর একটি মূল অপর মূলের বর্গের 4 গুণ। তাহলে ধরো একটা মূল হচ্ছে আলফা, তাহলে অপর মূলটা কি? অপর মূল হচ্ছে 4 আলফা স্কোয়ার মানে বর্গের 4 গুণ, তার মানে এইটার বর্গের, তার মানে আলফা স্কোয়ার তার 4 গুণ, তাহলে এটা। এখন দুটা মূলের গুণফল কি? দুটা মূলের গুণফল হচ্ছে 4 আলফা কিউব সমান কি? c/a, সি কত? 1, আর এ কত আমাদের 2। তাহলে আলফা কিউব সমান কি লেখা যায়? 1/8। তাহলে আলফা সমান কি লেখা যায়? আলফা সমান লেখা যায় হচ্ছে ঘনমূল অফ 1/8। তাহলে এটা সমান লেখা যায় হচ্ছে 1/2, তাই না? 2 কিউব করলে কি হয়? 2 কিউব করলে কি 8 না? তাহলে হচ্ছে ঘনমূল করলে পারে 1/8 কে ঘনমূল করলে 1/2। ঠিক আছে, এখন আমাদের বলছে কে এর মান কত, কে এর মান বের করতে বলছে, তার মানে এই দুটার সম্পর্ক নিব। তাহলে এই দুটা মূলের যোগফল আলফা 4 আলফা স্কোয়ার প্লাস আলফা সমান হচ্ছে -b/a, অর্থাৎ k/2। ঠিক আছে, তাহলে আমরা আলফা 4 ইন্টু আলফা স্কোয়ার কত পাইলাম? 1/2, এর উপর স্কোয়ার প্লাস 1/2 সমান k/2। তাহলে আমাদের এটা সমান কি হয়? 1/4 স্কোয়ার করে দিলে 1/4 হয়। 4 আর 4 কাটা গেল, কত হয়? 1। তাহলে 1 প্লাস 1/2 সমান হচ্ছে k/2। তাহলে এটা সমান আমাদের কত আসে? কে সমান আসে হচ্ছে এখানে কত? 1 প্লাস 1/2, তার মানে হচ্ছে 1.5। 1.5 কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 3 হয়। ঠিক আছে, বা এটুকু ক্যালকুলেশন তোমরা নিজেরাও পারবা। এরপরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা সহজ। এটা সবচেয়ে সহজ পদ্ধতি হয়, তুমি হচ্ছে চিত্র আঁকা করবা। tan−1/2 দেওয়া আছে, তার মানে কি লম্ব বাই ভূমি দেওয়া আছে 1/2, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে অতিভুজ হবে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে কি √5। তার মানে 1² প্লাস 2 স্কোয়ার মানে প্লাস, তাহলে কি হয়? √5, তার উপর রুট, তার মানে এটা হচ্ছে লম্ব স্কোয়ার। আর হচ্ছে cot−1/√3, তার মানে কি লম্ব বা cot−1 মানে কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে √3, লম্ব কত? 1। ঠিক আছে, তাহলে অতিভুজ কত হবে? 1² প্লাস 3 স্কোয়ার, √3 এর উপর স্কোয়ার, তার মানে কি হয়? √4। √4 মানে কি 2। তাহলে আমরা একটু সূত্র লিখে নেই, সরি প্রশ্নটা লিখে নেই। কোসেক ইনভার্স tan−1 1/2 সমান লেখা যায় কোসেক ইনভার্স অতিভুজ বাই লম্ব, তার মানে এটা হচ্ছে √5 প্লাস
তারপর হচ্ছে গিয়ে 3 sec ইনভার্স 3 sec sec স্কয়ার cot ইনভার্স √3 cot ইনভার্স রুটকে যদি আমরা সেকের মাধ্যমে প্রকাশ করি, cot ইনভার্স রুটকে যদি সেকের মাধ্যমে প্রকাশ করি এই যে এই চিত্রে, তাহলে সেকের মাধ্যমে প্রকাশ করলে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত? 2 বাই √3, ঠিক আছে? লম্ব বাই ভূমি। তাহলে আমরা একটু লিখি। তাহলে এই কোসেক আর কোসেক বাদ গেল, তাহলে √5 এর উপর স্কয়ার থাকবে, তাহলে 5 প্লাস 3 ইন্টু আহ এখানে আবার এইটুকু লিখছি কেন? এখানে কিন্তু ব্র্যাকেট সেক ইনভার্স কত হবে? 2 বাই √3, ঠিক আছে? তাহলে আমাদের এই সেক আর সেক ইনভার্স বাদ গেল, তাহলে হচ্ছে 3 ইন্টু 2 বাই √3 এর উপর স্কোয়ার থাকবে, ঠিক আছে? তাহলে 5 প্লাস 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 3, 3 3 বাদ গেল, 4। ওরে, মাইনাস আছে তো, এই যে এখানে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস এটা মাইনাস, তাহলে আমাদের কত হবে? 5 মাইনাস 4 সমান 1, ঠিক আছে? এটা মনে হয় একটু তোমাদের বুঝাইতে আমার কষ্ট হয়ে গেছে, হয়তো বা কথা বেশি বলছি। দেখো, এটা হচ্ছে প্রথমে চিত্র আঁকাবো টেন ইনভার্স 1/2 সাপেক্ষে, পরে অতিভুজ বের করব, তারপর হচ্ছে আমাদের ইয়া বের করব, তারপর আমাদের কি করব? কট ইনভার্স √3 সাপেক্ষে আমরা চিত্র আঁকাবো, আঁকানোর পর হচ্ছে আমরা বের করব হচ্ছে সেকেন্ড ভার্স, পরে মানগুলো বসা দিলে হয়ে যাবে। 4 নম্বর প্রশ্নটা খেয়াল করো। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নটা কি বলছে? একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। তার মানে একটি উপবৃত্তের উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা চাইছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি? 2b² বাই a। যদি বৃহদক্ষ এ হয়, বৃহদক্ষটা যদি আমার এ হয়, ঠিক আছে? তাহলে 2b² বাই a, এটা কি? বৃহদক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। বৃহদক্ষটা কি? 2a, তার অর্ধেক সমান a। এটা বৃহদক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, হ্যাঁ এটা হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে 2b² সমান 2b² সমান আমরা লিখতে পারি স্কোয়ার। স্কোয়ার লেখা যায়, 2 2 কাটা গেল, তার মানে কি b²/a² সমান কি? 1/2। 1/2 লেখা যায়। তাহলে এটা যদি হয়, আমাদের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। উৎকেন্দ্রিকতা ই সমান কি জানি? 1 মাইনাস b²/a², ঠিক আছে? তাহলে আমরা একটু মান বসা দেই, √ওভার 1 মাইনাস b²/a² সমান হচ্ছে 1/2। তাহলে এটা সমান হয় হচ্ছে আমাদের কত? 1 থেকে 1/2 বাদ দিলে পরে 1/2 থাকে, এটা রুট করলে পারে 1/√2, ঠিক আছে? একটু বুঝতে পারছো? দেখো, উপকেন্দ্রিক আমরা বৃহদক্ষ ধরে নিছি এ, তাহলে বৃহদক্ষ যদি এ হয়, তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 2b² বাই a, 2b²/a না, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b²/a। এখন বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। বৃহদক্ষ কত? 2a। বৃহদক্ষ কিন্তু এ না, বৃহদক্ষ কিন্তু 2a, তার অর্ধেক মানে 2a ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে b²/a² এর মান 1/2 বের করছি, পরে উৎকেন্দ্রিকতা e সমান √1 মাইনাস b²/a², এখানে মানটা বসাই দিলে 1/√2 এটা পাওয়া যায়। 5 নাম্বার, 5 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করবা। কে এর কোন মানের জন্য x সমান 1 বিন্দুতে ফাংশন অফ x x² প্লাস কে বাই এক্স এর লঘুমান পাওয়া যাবে। দেখো, ফাংশন অফ এক্স সমান কি দেওয়া আছে? x² প্লাস কে বাই এক্স, এটা আমাদের এটার লঘুমান বের করতে বলছে, তাই না? তাহলে আমার লঘুমান বের করতে গেলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে জিরো ধরতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x মাইনাস কে ডিভাইডেড বাই x²। এটাকে ডিফারেন্সিয়েশন মানে কি? কে ইন্টু 1/x, 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1/x²। তার মানে কে তো গুণ আছে, তাহলে কে মাইনাস কে ডিভাইডেড বাই x², ঠিক আছে? এটা সমান আমরা জিরো ধরবো। এখন এখান থেকে আমাদের বলছে যে এক্স এর মান 1 হলে আমাদের আহ কে এর মান কত? তাহলে এক্স এর মান আমরা 1 বসাই দিই, তাহলে 2 ইন্টু 1 মাইনাস কে ডিভাইডেড বাই 1 স্কোয়ার সমান 0। তাহলে কে এর মান কত হয়? কে এর মান 2, এই সঠিক উত্তর। এর তো সহজ প্রশ্ন আসে নাকি? প্র্যাকটিস করবা, সবই পারবা। বুঝতে পারছো? এই, বুঝতে পারছো স্টুডেন্ট? আপনারা তো আমার স্যার লাগেন, বুঝলেন? আপনারা স্যার লাগেন আমার। আমি আপনাদেরকে স্যার বলে ডাকবো। আর যারা রাজশাহীতে আছেন তারা আসবেন, রুয়েটে আসবেন, আমাদের সাথে আমার সাথে দেখা করবেন। অন্তত আমাকে ফোন দিয়ে একটু আসবেন যে আমি আবার রাজশাহীতে আছি কিনা। ফোন দিয়ে আসবেন, নাম্বার তো দেওয়াই থাকে, আমার নাম্বার 01749317288। এই নাম্বার যোগাযোগ করে আমার সাথে আসবেন। বেশি কিছু খাওয়াতে পারবো না ভাই, 1 কাপ চা খাওয়া দিব, অন্তত অন্তত 1 কাপ চা খাওয়াবো নি ভাই। চা খাইতে আইসেন, বুঝলেন?
নম্বর প্রশ্নটা বলছে এই সমীকরণের মূলদ্বয় সমান হলে কোনটি সঠিক? আচ্ছা খেয়াল করো, 1/x প্লাস a মাইনাস bx সমান 0, এই সমীকরণের মূলদ্বয়, তাহলে এটাকে আমরা সাধারণ রূপে প্রকাশ করবো, তাহলে x দ্বারা গুণ করলাম উভয় পাশে, তাহলে a 1 প্লাস ax মাইনাস bx স্কোয়ার সমান 0। এটাকে একটু সাজায় নেই, তাহলে bx স্কোয়ার মাইনাস ax মাইনাস 1 সমান 0। তাহলে এই সমীকরণের মূলদ্বয় সমান হওয়া মানে কি, b স্কোয়ার মাইনাস 4ac এটা সমান 0 না? 4ac এটা সমান 0 না? তাহলে এখানে আমরা বের করি বি স্কোয়ার মানে মাইনাস এ এর স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি কত -1, তাহলে এটা সমান কি, এটা সমানই তো 0 হবে তাই না? বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, এই যে এই সমীকরণ, তাহলে এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 4b সমান 0। এটা আমাদের সঠিক উত্তর। দেখো ঘ নাম্বারে আছে। এই প্রশ্নটা আমি জানি না, তোমরা পারলে আমাকে দেখায় শিখাই দিও, এই প্রশ্ন আমি পারি না, আমার সীমাবদ্ধতা। দেখেন স্যার প্রশ্নটা, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক সি পাই হলে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত? কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি, এক্স ওয়াই জানতে চাইছে, ঠিক আছে? পোলার স্থানাঙ্ক মানে কি, আর থিটা দেওয়া আছে, ঠিক আছে? আমার এইখান থেকে এখানে যেতে হবে, তাহলে আমরা এক্স সমান কি জানি, আর কজ থিটা, আর ওয়াই সমান জানি হচ্ছে আর সাইন থিটা, ঠিক আছে? এক্স সমান জানি আর কজ থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, ঠিক আছে? তাহলে আর কজ থিটা, আর কত দেওয়া আছে, সি, কজ কত দেওয়া আছে, কজ পাই দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা সমান জানি কস পাই এর মান কত, -1, তাহলে মাইনাস সি, আর আর সাইন পাই এর মান কত, 0, তাহলে এটা কি 0 হবে? তাহলে এক্স কমা ওয়াই সমান আমাদের কি হবে, -c, 0, ঠিক আছে? এই একটা অধিবৃত্ত দেওয়া আছে, এই মানে একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই অধিবৃত্তের শীর্ষবিন্দু জানতে চাইছে, ঠিক আছে? আপনাদের জন্য কষ্ট করতে করতে আমি শেষ, তারপরেও ক্লাস করেন না। এক্স স্কোয়ার -2x -3y² সমান 8, ঠিক আছে? একটু গুছায় নিলাম। দেখো তো এটা একটা সূত্রে ফেলা যায় না, যদি আমরা এক্স স্কোয়ার -2x প্লাস 1 নেই, উভয় পাশে আমরা প্লাস 1 নিলাম, ধরেন হচ্ছে 8 প্লাস 1, তাহলে এটা কি x-1 এর হোল স্কোয়ার -3y² সমান 9, আমরা 9 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে x-1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস y²/3 সমান 0, 0 না তো সরি 1, 1 লেখা যায়। তাহলে এখানে বলছে অধিবৃত্তের শীর্ষবিন্দু দ্বয় আমাদের সূত্র কি, শীর্ষবিন্দু সূত্র হচ্ছে এক্স ওয়াই সমান হচ্ছে গিয়ে প্লাস মাইনাস এ জিরো, ঠিক আছে? প্লাস মাইনাস এ জিরো, এখন এই এটা হচ্ছে গিয়ে আমাদের এই যে +3 মানে এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমাদের এক্স ওয়াই, তাহলে x-1 সমান হচ্ছে আমাদের +-3, এই যে এখানে দেখেন, এই যে এখানে x সমান কি +-a, তাহলে এটা কি আমাদের, দেখেন x² বাই a² - y² বাই b² সমান 1, এই সমীকরণের সাথে তুলনা করছে, তাহলে x হচ্ছে আমাদের x-1 আর a হচ্ছে আমাদের 3, তাহলে এখান থেকে পাই হচ্ছে x এর মান একবার +4 একবার হচ্ছে -2, তাহলে y এর মান তো 0ই, তাহলে আমাদের স্থানাঙ্ক কি x, y সমান পাই হচ্ছে 4, 0 আর একবার হচ্ছে -2, 0, ঠিক আছে? এটাই সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্নটা একদম সহজ, একদম সহজ। আসেন শিখি। দেখেন আমি কিন্তু আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি। কিন্তু আপনারা কিন্তু এগুলা পরীক্ষার হলে এত বড়, বড় করে করতে হবে না বা প্র্যাকটিস করলে এগুলো কিন্তু অনেক ছোট হয়ে যাবে আপনাদের কাছে। আমি বড়, বড় করে দেখাচ্ছি কারণ সব ধরনের স্টুডেন্ট এখানে আছেন। বুঝতে পারছেন? তো সবাই যেন বুঝতে পারে সেটা আরকি। দেখেন এখানে বলছে ডিটারমিন্যান্ট অফ A ইনটু A ইনভার্স বের করতে বলছে। আমার কথা হচ্ছে A ইনটু A ইনভার্স সমান I। এইটা এটা আমাদেরকে জানতে হবে, এটা না জানলে আমাদের পাপ হবে, এই অধ্যায় করা এটা না জানলে আমাদের জন্য পাপ। তাহলে এটা সমান যদি আই, তাহলে আমরা ডিটারমিনেন্ট অফ আই, কোন একটা অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করলে আমাদের 1 উত্তর আসে, ঠিক আছে? এটা আমাদের 1 উত্তর আসবে, সঠিক উত্তর 1। ক্লিয়ার? কোন ফাংশনটির জন্য এই সমীকরণটা সত্য হবে, আসেন আমরা করি, বের করি। এটা হচ্ছে খ নাম্বারটা সত্য হবে, কিচ্ছু করার নাই, এরকম দু একটা প্রশ্ন আসে, আপনি ভাববেন যে তাহলে গ নাম্বার হলো না কেন, মানে কিভাবে এতগুলো এত বড় বড় কিভাবে করবো, কিচ্ছু করার নাই ভাই, আমরা ওইভাবে করে আসছি। এটা হচ্ছে গিয়ে আমাদের দেওয়া আছে মেইনলি ওয়াই সমান, কি দেওয়া আছে আমাদের, কজ ইনভার্স
এক্স এর হোল স্কয়ার এটা দেওয়া আছে। তাহলে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, ওয়াই ওয়ান সমান কি আমাদের টু, এটা মনে করো এক্স স্কয়ার আছে, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি টু এক্স, তাহলে টু ইন্টু এক্স, এক্স কত টু ইন্টু কজ ইনভার্স এক্স। এখন যেটাকে এক্স ধরছিলাম সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো, কিন্তু কজ ইনভার্স এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কয়ার ইন্টু ওয়াই ওয়ান সমান মাইনাস টু কজ ইনভার্স এক্স, ঠিক আছে। এখন আমাদের এখানে মেইনলি কথা হচ্ছে আমাদের ইয়া করতে হবে, মানে স্কোয়ার করে দিতে হবে, স্কোয়ার করে দিলে আমাদের জন্য উপকার হবে। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান এর স্কোয়ার সমান ফোর কজ ইনভার্স এক্স এর স্কোয়ার, ঠিক আছে, কজ ইনভার্স এক্স এর স্কোয়ার। এই লাইনটা সমান আমরা লিখতে পারি না আবার ফোর ওয়াই, এই যে দেখেন কজ ইনভার্স এক্স এর স্কোয়ার সমান কি ওয়াই না, তাহলে এটা সমান ওয়াই লিখলাম। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব গুণ আকারে, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই ওয়ান এর স্কোয়ার হচ্ছে টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান এর স্কোয়ার ইন্টু মাইনাস টু এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস টু এক্স হয়, আর ফোর ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ফোর ওয়াই ওয়ান। তাহলে আমরা একটু উপরের দিকে যাই, কই এটা, ওরে কতক্ষণ করছিলাম সেগুলো এখনো আছেই। তাহলে আমরা একটু লিখবো, লিখলে কি হয়, আমরা দেখো এই টু ওয়াই ওয়ান আমরা বাদ করে দিতে পারি। দেখো আমি একটু আরেকবার লিখতেছি, দেখো টু ওয়াই ইন্টু, সরি টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান এর স্কোয়ার ইন্টু মাইনাস, কি করলাম আমি, টু এক্স ওয়াই ওয়ান এর স্কোয়ার সমান ফোর ওয়াই ওয়ান। তাহলে টু ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে দিলে পারে কি হয়, ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস টু, সরি মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান টু ওয়াই টু সমান টু হবে। বাপরে কথা বলতে যা হরান হয়ে গেছি। তাহলে এটা হবে, এটা দেখো উত্তর এটাই আছে। তাহলে আমাদের খ নাম্বারটা হবে, এইভাবে করতে হবে, তাছাড়া করার কোনো উপায় নাই। ঠিক আছে, এভাবে করতে হবে, তাছাড়া করার এর চেয়ে সহজ পদ্ধতি করার উপায় আছে, কিন্তু এর চেয়ে সহজ পদ্ধতিতে করা আমার মতে জানা নাই। ঠিক আছে, তাহলে 9 নাম্বার প্রশ্নটা আমি একটু করাবো। 9 নাম্বার প্রশ্নটা তোমাদের একটু দেখো, দেখো দেখি তোমরা পারো কিনা। 9 নাম্বার প্রশ্নটা দেখি তোমরা পারো কিনা, পারবা 9 নাম্বার প্রশ্নটা? 9 নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে, প্লাস ফোর ওয়াই সমান কে থ্রি, থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান কে, এই সমীকরণটা বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টেন এক্স, মাইনাস টেন এক্স বৃত্তকে স্পর্শ করে। এখন যদি কোনো একটা বৃত্তকে মনে করো এই একটা আমাদের বৃত্ত আছে, বিসমিল্লাহ কয় এরকম করে একটা স্পর্শক আঁকালাম, এই একটা স্পর্শক এই বৃত্তের কেন্দ্রটা, তার মানে কি এইখানকার এই লম্ব দূরত্বটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর। তাহলে আমরা এই সমীকরণ থেকে এই সেন্টার সি বের করে নেই, তাহলে সেন্টার সি সমান কি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই টু, এক্স এর সহগ কি মাইনাস টেন ডিভাইডেড বাই মাইনাস টু, তার মানে কি এক্স এর সহগ ডিভাইডেড বাই মাইনাস টু, তার মানে ফাইভ, ওয়াই এর সহগ তো নাই তাহলে জিরো। তাহলে আমাদের সেন্টার সি হচ্ছে আমাদের ফাইভ জিরো। এখন ব্যাসার্ধ আর সমান কি জানি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, সরি, হ্যাঁ, তাহলে ফাইভ এ স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার মাইনাস সি, সি তো নাই, সিও জিরো, তার মানে এটা ব্যাসার্ধ আরও কিন্তু ফাইভ হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই সেন্টার থেকে আমাদের এই সরল রেখার লম্ব দূরত্ব কত, সেন্টার সেন্টার হচ্ছে ফাইভ জিরো, তাহলে থ্রি ইন্টু ফাইভ জিরো, থ্রি ইন্টু ফাইভ প্লাস ফোর ইন্টু জিরো মাইনাস কে ডিভাইডেড বাই রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার সমান, এটার মডুলাস নিতে হবে, সমান কি ব্যাসার্ধ আর ফাইভ। তাহলে এখানে হচ্ছে প্লাস মাইনাস কে ডিভাইডেড বাই, এখানে হবে ফাইভ সমান, এখানে কত হবে 25, সরি এখানে হবে হচ্ছে ফাইভ। ঠিক আছে, তাহলে আরে কি করলাম,
সরি সরি ভাই, আমি একটু ভুল করছি। তাহলে 3 5 কত, 15, 15 মাইনাস কে ডিভাইডেড বাই এখানে হচ্ছে কত, মডুলাসটা তুলে দিব, মডুলাসটা তুলে দিলে কি হয়, প্লাস মাইনাস নেওয়া লাগে, ঠিক আছে। তাহলে এখানে কি আমাদের প্লাস মাইনাস 5, আর এটাকে 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, তাহলে 9 আর 16 কত, 25, 25 কে রুট করলে 5 হয়। তার মানে এখানে কে এর মান আসতেছে, একটা আসতেছে -10 আর একটা আসতেছে 40, ঠিক আছে। এইভাবেই সমাধানটা করতে হবে। 10 নম্বর প্রশ্নটা, একটা পরাবৃত্ত দেওয়া আছে, এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। তার মানে কোণিক থেকে দুটো প্রশ্ন আসলো, দুটাই আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। উপকেন্দ্রের স্থানাঙ্কটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ইম্পর্টেন্ট। তাহলে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, ওয়াই স্কোয়ার সমান 8x প্লাস 2y মাইনাস 9। তাহলে আমরা ওয়াই গুলো এক পাশে নিলাম, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y। দেখো, এটা একটা +1 নিলে আমাদের সূত্রটা মিলে যাচ্ছে না? তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, তারপর 8x মাইনাস ওয়াই, উভয় পাশে +1 নিচ্ছি, তাহলে +1, তাহলে ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 8x মাইনাস 8। এখন এখান থেকে যদি 8 কমন নেই, তাহলে এক্স মাইনাস 1, আবার এটাকে লেখা যায় 4 × 2 × x মাইনাস 1, ঠিক আছে। অর্থাৎ ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 4 × 2 × x মাইনাস 1, এটা লেখা যায়, ঠিক আছে, লেখা যায়। এখন যদি আমরা ওয়াই স্কোয়ার সমান 4ax এই সূত্রের সাথে তুলনা করি এটাকে, তাহলে আমরা কি পাই মূলত? তাহলে এইটার উপকেন্দ্র স্থানাঙ্ক হচ্ছে a0, ঠিক আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a0। তার মানে কি, x−1 সমান a। এখন এটা কত, এই 2 না, 2। আর y−1 সমান কি, 0। তার মানে হচ্ছে x এর মান 3, y এর মান 1। তার মানে এই যে ক নাম্বারটা 3 1। 11 নম্বর প্রশ্নটা খেয়াল করো। এক্স মাইনাস 3y মাইনাস 2 সমান 0 রেখার উপর অবস্থিত পি বিন্দুটি, একটা রেখা দেওয়া আছে, এই একটা রেখা দেওয়া আছে, এর উপর একটা বিন্দু আছে, যে কোনো জায়গায় একটা বিন্দু আছে পি। এখন এই পি বিন্দুটি 2 3 আর হচ্ছে 6 - 5 বিন্দুতে সমান্তরালবর্তী। এখানে একটা বিন্দু আছে 2 3, আর এখানে একটা বিন্দু আছে কত, 6 - 5। এই দুটার ডিস্টেন্স হচ্ছে কি আমাদের সেম বলছে, ঠিক আছে, ডিস্টেন্স সেম বলছে, ঠিক আছে। তাহলে এখন বলছে পি বিন্দুটির স্থানাঙ্ক কত, পি বিন্দুটির স্থানাঙ্ক আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই প্রশ্নটা তোমাদের সাথে ট্রিক্স খেলছে। এই প্রশ্নটা এইরকম বিন্দুর কোনো প্রয়োজন নাই। এই প্রশ্নটা জাস্ট দেখছে যে এই পি বিন্দুটা যদি এইটা হয়, তাহলে অবশ্যই এই রেখাটা পি বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তার মানে এইখানকার যে বিন্দুটা দ্বারা, এই যে এই অপশনগুলোর ভিতর যে বিন্দুটি দ্বারা তোমার এই রেখাটা এই সমীকরণটা সিদ্ধ হবে, সেটাই আমাদের সঠিক উত্তর। দেখো, একমাত্র 14 এবং 4 বিন্দুর দ্বারাই এই রেখাটা আমাদের সিদ্ধ হবে, x−3y−2 সমান 0, এই রেখাটা সিদ্ধ হবে। এটা আমাদের সঠিক উত্তর হবে। সিদ্ধ বলতে কি, এক্স এর মান 14 বসাবা, ওয়াই এর মান কত বসাবা, 4 বসাবা, -2, তাহলে কত আসে, 14 3 4 12 -2 -14, ঠিক আছে। তার মানে কি 0 আসলো, তার মানে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হলে সেটা আমাকে সিদ্ধ বলা হয়। তাহলে এটা সঠিক উত্তর। লিখিত চলে আসলাম। দেখো, লিখিত প্রশ্ন, প্রথম প্রশ্নটা খেয়াল করো। প্রথম প্রশ্নটা বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে ওয়ান, সরি কমা দিচ্ছি কেন, 1 2 3, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে 1/3 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে। আর বি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি এ, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কত দেওয়া আছে, 2 4 6 3 6 9, তারপর 1 2 3, এটা দেওয়া আছে, বুঝতে পারছো, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এটা। এখন এটা আমাদের কত ক্রমের দেওয়া আছে, 3/3। এখন বলছে বি এ, তার মানে কি, বি এ তো আমাদের 1/3। তার মানে এখানে আমাদের যেহেতু এটার উত্তর হচ্ছে 3/3 ম্যাট্রিক্স উত্তর আসছে, তার মানে এটা কি আমাদের 3/1 ম্যাট্রিক্স না, 3/1 ম্যাট্রিক্স হবে। বি বি ম্যাট্রিক্সটা 3/1, তাহলে আমাদের বি ম্যাট্রিক্সটা যদি 3/1 হয়, তাহলে আমরা একটু ধরে নিলাম এ বি সি এই ম্যাট্রিক্স হবে। আমাদের এই বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটু লিখি এখানে, একটু সাইড করে নেই এটা। তাহলে আমরা বি ম্যাট্রিক্স, তাহলে বি এ সমান আমরা কি লিখতে পারি, এই যে এটা, দেখো, এ বি সি, আর এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের 1 2 3, এই দুটা ম্যাট্রিক্সের গুণফল কত হবে, এ প্লাস 2a প্লাস 3a, তারপর হচ্ছে আমাদের বি প্লাস, মানে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে হচ্ছে বি প্লাস 2b প্লাস 3b
তারপর হচ্ছে আমাদের সি প্লাস 2c প্লাস 3c, ঠিক আছে, 3c। এখন এই ম্যাট্রিক্সটা সমানিত আমাদের এই যে এই ম্যাট্রিক্সটা, তার মানে কি আমরা একটু সাইডে লিখলাম, এই পাশে লিখলাম, এই ম্যাট্রিক্সটা তুললাম, নিচেরটা তুলি 1 2 3, বাকিগুলো আর লিখলাম না, ঠিক আছে। তাহলে এই সি সমান কি 1, তারপর বি সমান কি এই যে এখানে হচ্ছে 3, তারপর এ সমান কি এই যে এখানে 2 আছে, তার মানে কি সি হচ্ছে 1, বি হচ্ছে আমাদের 3, এন্ড এ হচ্ছে আমাদের 2। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা একটু লিখি। একটু মনে হিবিজিবি হয়ে গেল ভাই, কিচ্ছু করার নাই ভাই, আমি কিচ্ছু করতে পারতেছি না, আমি তোমাদের নিরুপায়। প্রশ্নটা একটু পড়ো। তাহলে আমাদের কি এ বি সি, তার মানে কি বি ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 1, এটা আমাদের ম্যাট্রিক্স। বুঝতে পারছো? 2 3 1, এটাই আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছো? ক্লিয়ার? বি ম্যাট্রিক্সটা এটা। এরপর 2 নম্বর প্রশ্নটা কি বলছে, 2 নম্বর প্রশ্ন একটু দেখি। আমাদের বলছে সাইন ইনভার্স 4/5 এবং কজ ইনভার্স 2/√5 এর মান কত? সহজ প্রশ্ন। সাইন ইনভার্স এইভাবে তুলবা, আমি রিটেন গুলা যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবা আর কি, নাম্বার ফুল পাবা। দেখো, পাশে একটা চিত্র আঁকা দিবা ছোট করে, অত মানে যে সমকোণ অত কাহিনী করার দরকার, নর্মালি সমকোণ হলেই হবে। সাইন ইনভার্স 4/5 মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে 4/5 অতিভুজ এটা, তার মানে এটা কি 3। আবার আরেকটা চিত্র আঁকাও, এখানে হচ্ছে কজ ইনভার্স 2/√5, তার মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কত আমাদের 1 হবে। তাহলে আমাদের এটা সমান দুটি আমরা টেন ইনভার্সের মাধ্যমে প্রকাশ করবো, তাহলে আমার কারণ আমাদের টেন ইনভার্সের সূত্র আছে। টেন ইনভার্স এটার সূত্র কি, লম্ব বাই ভূমি, তার মানে 4/3 প্লাস টেন ইনভার্স 2/√5, এটা টেন ইনভার্স লম্ব বাই ভূমি, তার মানে 1/2। তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র কি, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy, ঠিক আছে। এটা জাস্ট সূত্র, টেন ইনভার্স এক্স, এটা সূত্র আছে আর কি। তাহলে আমরা দুটা গুণ করি। দুঃখিত, আমি একটু ব্যস্ততা হয়ে গেছিলাম। দেখো, এখানে তোমরা একদম সাধারণ অবস্থায় এটা হচ্ছে গিয়ে তোমরা গুণ করে দিবা, জাস্ট লসাগু করে দিবা, তাহলে উপরে কি হয়, তোমরা 3 দুগুণা 6, 6 দ্বারা গুণ করে দাও, বুঝতে পারছো? তাহলে আড়াআড়ি গুণ করো, তাহলে আড়াআড়ি গুণ করলে কত, 8 প্লাস 3, এখানে কত 6 - 4, ঠিক আছে। এত বড় করছি কেন? তাহলে টেন ইনভার্স 11/2, এটাই সঠিক উত্তর। এটুকু রেখে আসবে, আবার এখানে আবার ক্যালকুলেটর দিয়ে বের করতে যাবে, ক্যালকুলেটর তো নাই। তো এই পর্যন্ত সঠিক উত্তর। দেখো, এই প্রশ্নটা করলে আমাদের মোটামুটি আজকের পড়াশোনা শেষ। আমরা কি লালে লাল শাহজালাল, তাই না? দেখো, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের কি বলছে, ইন্টিগ্রেশন বের করতে বলছে। y² সমান x - 1, এটা একটা মূলত পরাবৃত্ত। আর একটা হচ্ছে মনে করে এই যে এইখানে একটা পরাবৃত্ত আছে, এটা এরকম। আর একটা সমীকরণ দেওয়া আছে, মনে করো এরকম। এখন এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে, মনে করো সাপোজ আর কি, এই সমীকরণটা দেওয়া আছে 2y সমান x - 1, আর পরাবৃত্তের সমীকরণটা দেওয়া আছে y² সমান x - 1, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আমাদের লিমিট বের করা লাগবে। লিমিট কি, এইখান থেকে আমাদের এই যে এই পর্যন্ত এক্স এ এক্স x1 থেকে x2 পর্যন্ত, ঠিক আছে, এই লিমিটটা বের করবো আমরা। তাহলে আবার 2y সমান কি দেওয়া আছে, x - 1, তাহলে এই দুটা সমান যেহেতু, তাহলে আমরা লিখতে পারি y² সমান হচ্ছে আমরা 2y লিখতে পারি। তাহলে y² - 2y সমান 0, অতএব y সমান 0 অথবা 2, ঠিক আছে, প্লাস 2। এখন এখান থেকে আমরা x এর মানটা বের করবো, ঠিক আছে। তাহলে x এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে x সমান আমরা কি লিখি, y² প্লাস 1। তাহলে আমার x এর y এর মান যদি 0 হয়, তাহলে x এর মান 1। দেখো, x এর মান 1, যদি y এর মান 0 হয়, y এর মান যদি 2 হয়, তাহলে x এর মান কত, y এর মান 2 হলে x এর মান হচ্ছে 5 0। তাহলে আমাদের লিমিট কত, এটা হচ্ছে আমাদের সরি সরি, এটা হচ্ছে আমাদের 1 আর এটা হচ্ছে 5। দেখো কিভাবে, এই যে x এর মানে একটা 1 একটা হচ্ছে 5, তার মানে কি যে 1 থেকে 5। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করব, ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের 1 থেকে 5 পর্যন্ত। আর রুট ওভার এই বড়টা মানে হচ্ছে গিয়ে আমাদের রুট ওভার x - 1 মাইনাস, আমরা কি করব, মানে পরাবৃত্তের রুট ওভার x - 1 মাইনাস হচ্ছে আমাদের y এর মানটা নিব হচ্ছে x - 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এটা ডিএক্স, ঠিক আছে, এটার আমরা ইন্টিগ্রেশন করি, ঠিক আছে। দেখো, রুট ওভার এক্স এর ইন্টিগ্রেশন, রুট ওভার এক্স এর ইন্টিগ্রেশন কি জানো? এটা মনে রাখবা, এটা হচ্ছে 3/2, সরি 2/3
2/3 এক্স টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। তাহলে আমরা একটু বসাই, 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার, এক্স কত, এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার 3/2 মাইনাস, এটার তো 1/2 সামনে রাখলাম। এক্স মাইনাস ওয়ান এর ইন্টিগ্রেশন কি, এক্স মাইনাস ওয়ান এর ইন্টিগ্রেশন হচ্ছে x² বাই 2 মাইনাস এক্স। এখন এখানে আমরা লিমিট বসাই দিব, লিমিট হচ্ছে আমাদের 5 0। ইন্টিগ্রেশন তো বুঝতেই পারছো এখানে কি করছি, এখানে জাস্ট ইন্টিগ্রেশন যে পার্টটুকু সেই পার্টটুকু আমরা বসাই দিছি। তাহলে আমরা একটু করলাম, 2/3 আমরা ফাইভ বসাই দিলাম, 5 বসাই দিলে আমাদের কত হয়, 5 - 1 3/2 -1/2 ইন্টু 5 বসাই দিলে 5² -2 -5। তারপর হচ্ছে আমরা জিরো বসাই দিব, জিরো বসাইলে হচ্ছে আমাদের 2/3, ও সরি জিরো কেন, এখানে তো ওয়ান, এখানে হচ্ছে আমাদের ওয়ান, ঠিক আছে। তাহলে ওয়ান বসালে পরে এইটুকু আমাদের জিরো হয়ে যায়, তাহলে এটুকু লিখবো না। তারপর জিরো বসালে এটুকু জিরো, এটুকু জিরো, তার মানে আটটুকু লেখা লাগবে না। তাহলে 2/3, 2/3 ইন্টু, এটা কি, এটা কি রুট আকারে চলে যায় না, তাহলে √4³ -1/2, 25/2 -5 সমান, তাহলে এটা সমান কি, 2³ মানে কি 8, আর দোনো কত, 16, 16/3 মাইনাস, এখানে কত, এখানে হয়ে হচ্ছে 1/2 ইন্টু কত, 2, 25 -10, তাহলে কত হয় আমাদের হচ্ছে 16/3 মাইনাস হচ্ছে আমাদের কত হয়, 15, 15/2, 15/4 হয়, ঠিক আছে, 15/4 এটা হয় আমাদের। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে কি হয়, 15/4 করলে পারে আমাদের হয় হচ্ছে, এটা কত মাইনাস আসবে নাকি, 12, তাহলে হচ্ছে 4, 4 কত, 48 মাইনাস, তারপর হচ্ছে 3, 3 কত, 45, তাই না, 3 কত, 45 না, না মাইনাস আসবে না, ঠিকই আছে। আমি ভাবলাম আবার ভুল করে ফেলছি নাকি, ভুল করে নেই। তাহলে 3/12 সমান 1/4 স্কোয়ার ফিট, স্কোয়ার ইউনিট, ঠিক আছে, স্কোয়ার ইউনিট, ঠিক ঠিক আছে, এটাই আমাদের ক্লিয়ার। আশা করি প্রশ্ন যদি সমস্যা থাকে সেই প্রশ্নটা আরেকবার একটু দেখবা, দেখার পর ট্রাই করবা। ওরে, ক্যামেরার অবস্থা তো গোলাটে, একদম চোখে রোদ লাগতেছে, এতক্ষণ চোখে রোদ লাগতেছিল, কোনো খেয়ালই করে নাই। ঠিক আছে, ভালো থাকো তোমরা। আর সবগুলা ভিডিও অর্থাৎ প্রাইভেট বেসে, মানে প্রাইভেট ভিডিও গুলো সাবস্ক্রিপশন পেতে চাইলে তোমরা 100 টাকা যোগাযোগ করতে পারো, আমার নাম্বারে যোগাযোগ করবা। এটার নাম্বারে হচ্ছে গেলে আমাদের কত, বলো, 01749317288, এই নাম্বারে যোগাযোগ করলে মাত্র 100 টাকা, 100 টাকার বিনিময়ে তোমরা 150টা ভিডিও দেখতে পারবা এরকম। প্রত্যেকটা ভিডিওতে টোটাল 1.5 ঘন্টা প্লাস, 2 ঘন্টারও অনেক ভিডিও আছে, 2.5 ঘন্টারও অনেক ভিডিও আছে, 3 ঘন্টার কোনো ভিডিও নাই, না 3 ঘন্টার কোনো ভিডিও নাই। সবগুলো প্রশ্ন ব্যাংক সমাধান কিন্তু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো প্রশ্ন ব্যাংক সমাধান আছে। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের প্রশ্ন ব্যাংক সমাধান আছে, ইঞ্জিনিয়ারিং বুয়েটের প্রশ্ন ব্যাংক গুলা সমাধান করা আছে, রিটেন প্লাস এমসিকিউ প্লাস রিটেন এমসিকিউ আলাদাভাবে। তারপর হচ্ছে আমাদের কৃষি গুচ্ছের যে প্রশ্নগুলো সেগুলো তো সমাধান করে দেওয়াই আছে, আবার নর্মালি পাবলিক করে দেওয়া আছে কৃষি গুচ্ছের গুলা। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর অনেক প্রশ্ন সমাধান করে দেওয়া আছে, অনেক। গুচ্ছের তো মাত্র 4টা বিষয়গুলো রয়েছে, সিকে রুয়েট সমাধান করে দেওয়া হয়েছে, আমার বিশ্ববিদ্যালয় রুয়েটের প্রশ্ন। তারপরেও তারপরেও আমার চ্যানেলের ভিতর যাবা, যে দেখবা যে অনেক প্রশ্ন ব্যাংক সমাধান ভিডিও আমি পাবলিক করে দিয়েছি তোমাদের জন্য, তোমাদের দেখার সুবিধার জন্য, বুঝতে পারছো। আর যদি সব দেখতে চাও একটু, আমি তো কষ্ট করছি, একটু আমাকে কষ্টের দাম দিও একটু, খুব তো ধরি নাই, মাত্র 100 টাকা। থাকো, ভালো থাকো, তোমরা আমার জন্য দোয়া করবা যেন আমি তোমাদের জন্য বেশি আরো ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।